বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি এসেই বুঝলাম এ বাড়ির নিয়ম একটু আলাদা। আমার স্বামী রাফি ঢাকায় চাকরি করে, সপ্তাহে একদিন আসে। আর বাড়িতে থাকে ওর ছোট ভাই তুষার। তুষার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। লম্বা শ্যামলা, চোখ দুটো কেমন যেন সব সময় হাসে, কিন্তু কথা কম বলে। সেদিন রাত 11টা, কারেন্ট নেই। আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছি। গরমে ঘুম আসছিল না। হঠাৎ পেছন থেকে গলার আওয়াজ, ভাবি পানি লাগবে? ঘুরে দেখি তুষার, হাতে এক গ্লাস ঠান্ডা পানি আর একটা চার্জার ফ্যান। আমি অবাক হয়ে বললাম, তুমি ঘুমাওনি? সে হেসে বলল, আপনার রুমের ফ্যানটাও বন্ধ। মা বলল নতুন বউ কষ্ট পাবে, তাই এটা নিয়ে আসলাম। ফ্যানটা দিয়ে চলে যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে আবার বলল, ভাবি রাফি ভাইয়া কাল আসবে, কিন্তু ওর আসতে রাত হবে। ভয় পেলে আমাকে ডাকবেন, আমি পাশের রুমেই থাকি। কথাটা স্বাভাবিক ছিল, কিন্তু কেন জানি বুকের ভেতর কেমন করে উঠল। এই বাড়িতে আমার আপন বলতে রাফি, আর এখন এই ছেলেটা। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম, দেওর মানেই দুষ্টুমি, ঝগড়া, এমনটাই শুনেছি। কিন্তু তুষার একদম আলাদা। ভোর 5টায় ঘুম ভাঙল। রান্নাঘর থেকে শব্দ। গিয়ে দেখি তুষার চা বানাচ্ছে। আমাকে দেখে বলল, ভাবি আপনি উঠে গেছেন, বসেন, আমি চা আর পরোটা ভেজে দিচ্ছি। মা ফজরের পর ঘুমায়। আমি বললাম, তুমি রান্না পারো? হ্যাঁ, হোস্টেলে থাকতে থাকতে শিখেছি। ভাইয়া না থাকলে আমি সবার দেখাশোনা করি। ওর কথা বলার ধরনে কোনো বানানো ছিল না, একদম সোজা। চায়ে চুমুক দিতে দিতে জানালা দিয়ে বাইরে তাকালাম। মনে হচ্ছিল এই বাড়িটা আস্তে আস্তে আপন হয়ে যাবে। কিন্তু তখনই বুঝিনি, যাকে আমি ছোট দেবর ভেবে নিশ্চিত হচ্ছি, তার জন্যই সামনের দিনগুলো সবচেয়ে বেশি বদলে যাবে। রাত 10টায় রাফির ফোন। সোনা, আমার মিটিং পড়ে গেছে, কাল আসতে পারবো না। ফোন রাখতেই পাশের রুম থেকে তুষারের গলা, ভাবি দরজাটা লাগিয়েছেন তো? রাফি না আসার খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। নতুন বিয়ে, 3 দিন পর দেখা হয়, এরই মধ্যে আবার মিটিং। রাতে খাবার টেবিলে শাশুড়ি বললেন, বৌমা রাফি কাল আসতে পারবে না, তুমি একা একা ভয় পাও না, তুষার আসে তো। তুষার মাথা নিচু করে ভাত মাখছিল। আমার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। আমি আসি মা, ভাবির কোনো সমস্যা হবে না। খাওয়া শেষে আমি রুমে। কারেন্ট আবার গেছে। গরমে অস্থির লাগছে। দরজায় টোকা, ভাবি আসবো? তুষার, হাতে একটা বই, কি ব্যাপার? আপনার ছাদে বাতাস আছে, এখানে গরম। চলেন 10 মিনিট বসে আসি। একা ভয় লাগলে আমি সাথে থাকি। ছাদে গিয়ে দেখি আকাশে মেঘলা তারা, বাতাসে গাছের পাতার শব্দ। তুষার বই এক পাশে রেখে বলল, আপনার বাসা কোথায় ভাবি? নাটোর। ও, আমার বন্ধু আছে ওখানে। তারপর হঠাৎ চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে হাসলো, কিছু না। ভাইয়া ফোন দিলে কথা বলবেন, মন খারাপ করবেন না। আমি আসি তো। আসি তো কথাটা কেমন যেন গায়ে লাগলো। 10 মিনিট পর নিচে নামার সময় সিঁড়িতে পা পিছলে গেলাম। তুষার 1 সেকেন্ডে হাত বাড়িয়ে ধরে ফেলল। ওর হাতটা শক্ত, আর আমার কোমরের কাছে ছুঁয়ে গেল। দুজনেই চমকে উঠলাম। সরি ভাবি, আপনি ঠিক আছেন? আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ ঠিক আছি, ধন্যবাদ। রুমে এসে অনেকক্ষণ ঘুম আসলো না। ওই 1 সেকেন্ডের স্পর্শটা কেন জানি মাথা থেকে যাচ্ছে না। পরদিন সকালে উঠে দেখি উঠানে তুষার আর পাড়ার কিছু ছেলে ক্রিকেট খেলছে। আমি পানি নিয়ে গেলাম সবার জন্য। ছেলেগুলো বলল, ভাবি তুষার ভাই আপনাকে কতবার সাবধান বলেছে, হিসাব নাই। তুষার লজ্জা পেয়ে বলল, তোরা থাম। সবাই হাসলো। দুপুরে শাশুড়ি বললেন, বৌমা কাল মসজিদে মিলাদ আছে, তুমি আর তুষার বাজার করে আনো। রাফি তো নাই। বাজার? আমি আর তুষার একা? তুষার বলল, আচ্ছা মা। বিকেলে রিকশায় বসে বাজারে যাচ্ছি, পাশাপাশি। মাঝে একটু ফাঁকা। হঠাৎ রিকশা ঝাঁকি খেয়ে আমি ওর কাঁধে হেলে পড়লাম। তুষার কিছু বলল না, শুধু সোজা হয়ে বসলো।
বাজারে লোকজন। আমি লিস্ট দেখছি, ও থলে ধরেছে। এক দোকানদার ফিসফিস করে বলল, নতুন কাপড় নাকি? তুষারের কান লাল হয়ে গেল। সে কিছু বলল না। বাসায় ফেরার পথে ও হঠাৎ বলল, ভাবি, মানুষ কি বলল কানে নিবেন না। আমি বললাম, কি বলল? কিছু না। রাতে রাফি ভিডিও কল দিল। 5 মিনিট কথা বলেই ব্যস্ত বলে কেটে দিল। ফোন রাখার পর চোখে আবার পানি চলে আসলো। দরজায় আবার টোকা। ভাবি, চা খাবেন? আপনার জন্য বানিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই শাশুড়ির হুকুম, বৌমা, আজ মিলাদ। গোসল করে নামাজ পড়ে রান্নায় হাত লাগাও। তুষার, তুই বৌমাকে হেল্প করবি। আমি আর তুষার রান্নাঘরে। আমি পেঁয়াজ কাটছি, ও মুরগি ধুচ্ছে। বাড়িতে মেহমান আসবে, তাই দুজনই ব্যস্ত। তুষার হঠাৎ বলল, ভাবি, ছুরিটা সাবধানে, কালকের মতো পড়ে যাবেন না আবার। আমি হেসে ফেললাম, তুমি কি সব সময় ওই কথাই মনে রাখবা? ভাইয়া আমাকে বলেছে আপনার খেয়াল রাখতে, তাই রাখি। কথাটা শুনে ভালোও লাগলো, আবার কেমন যেন লাগলো। দুপুরে মিলাদ শেষ। পাড়ার মহিলারা সবাই আমাকে দেখতে আসছে। এক খালা বলল, বউ, তোমার দেবরটা কিন্তু সোনার টুকরা। আমার মেয়ের জন্য দেখো না। আমি শুধু হাসলাম। তুষার পাশ থেকে শুনে চলে গেল। সন্ধ্যায় কারেন্ট গেল আবার। পুরো বাড়ি অন্ধকার। মোমবাতি জ্বালাতে গিয়ে দেখি একটাও নাই। তুষার, মোমবাতি আছে? ও পাশের রুম থেকে বলল, না ভাবি, টর্চ আছে, ধরেন। টর্চের আলোয় দুইজন রান্নাঘরে। হঠাৎ কারেন্ট আসলো। ঝলমলে আলোয় চোখ বাঁধিয়ে গেল। আর ঠিক তখনই তুষারের হাত থেকে গরম চায়ের কাপ পড়ে গেল। ছিটকে গরম পানি আমার হাতে। আহ! তুষার এক দৌড়ে এসে আমার হাত ধরল। কল ছেড়ে ঠান্ডা পানি দিতে লাগলো। লাগছে? সরি ভাবি, আমি দেখিনি। ওর টেনশন দেখে আমার হাতের জ্বালা কমে গেল। আমি ঠিক আছি। এত ঘাবড়াচ্ছ কেন? রক্ত বের হচ্ছে। সত্যি একটু কেটে গেছে। তুষার দৌড়ে ফার্স্ট এইড বক্স এনে যত্ন করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সময় ওর আঙুল আমার হাতে লাগছিল। দুইজনই চুপ। ঠিক তখনই রাফির কল। ভিডিও কল। রাফি, কি করো সোনা? আমি, এই তো, হাতে একটু লাগছে। রাফি, কি হয়েছে দেখি। আমি ক্যামেরা ঘোরাতেই দেখে তুষার আমার হাত ধরে বসে আছে। রাফি 2 সেকেন্ড চুপ থেকে বলল, তুষার, তুই ব্যান্ডেজ করছিস? গুড, খেয়াল রাখিস। তারপর আমাকে বলল, সাবধানে থেকো। রাখি। কল কেটে যেতেই রুমে নেমে আসলো একদম পিনপতন নীরবতা। তুষার উঠে বলল, আমি আমি ঘুমায় যাই ভাবি। ও চলে গেল। কিন্তু কেন জানি ওর মুখটা অফ হয়ে গিয়েছিল। রাতে শুয়ে ভাবলাম, রাফি কি কিছু ভুল বুঝলো? আর তুষার, ও কেন এমন করে? দায়িত্ব নাকি অন্য কিছু? কাল রাতের পর থেকে বাড়ির আবহাওয়া কেমন যেন। সকাল থেকে তুষার একদম চুপ। নাস্তার টেবিলেও কথা নাই। শুধু হুম, আচ্ছা। আমি 2বার ডাকলাম, তুষার, চা খাবা না? ও বলল, না ভাবি। শাশুড়ি বললেন, কি হয়েছে ওর? সকাল থেকে মুখ গোমড়া কেন? আমি কি বলবো? বললাম, জানি না মা। দুপুরে রাফি কল দিল, সোনা, কালকের জন্য সরি। আসলে হঠাৎ করে মিটিং। আর তুষার, ও ভালো ছেলে, তোমার খেয়াল রাখে। তুমি ওকে ডিস্টার্ব করো না আবার। আমার বুকটা ধক করে উঠল। ডিস্টার্ব মানে? না মানে, ছোট মানুষ, লজ্জা পায়, বলে রাফি হেসে কল কেটে দিল। বিকেলে তুষার ফিরল, মুখে ঘাম। ব্যাগটা ছুঁড়ে রুমে ঢুকে গেল। আমি সাহস করে দরজায় গিয়ে বললাম, তুষার, দুপুরের ভাত খাইছো? ভেতর থেকে আওয়াজ, খাইছি ভাবি। এই ভাবি ডাকটা কালকের চেয়ে আলাদা লাগলো। অনেক দূরে। সন্ধ্যায় বৃষ্টি নামলো। কারেন্ট নাই। আমি একা ছাদে যাওয়ার সাহস পেলাম না। অন্ধকারে বসে আছি। হঠাৎ দরজায় নক। ভাবি, হ্যারিকেন। তুষার, কিন্তু চোখে আগের সেই হাসি নেই। ধন্যবাদ, ওয়েলকাম, বলে চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ডাকলাম, তুষার শোনো। ও দাঁড়ালো কিন্তু ঘুরল না। কালকের জন্য সরি। আমি ইচ্ছে করে হাত কাটিনি। আর রাফি, ও ভুল বুঝলে আমি কি করব বলো? তুষার 5 সেকেন্ড চুপ থেকে বলল, আপনি কিছু ভুল করেননি ভাবি। ভুল আমার। আমি বেশি কেয়ার দেখাই ফেলি। এরপর থেকে দূরত্ব মেনটেন করব।
ভাইয়া টেনশন করবে বলেই সিঁড়ি দিয়ে নেমে গেল। কথাটা বুকে তীরের মতো লাগলো। দূরত্ব মেইনটেইন। রাতে ঘুম আসছিল না। বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ নিচে উঠানের শব্দ। তাকিয়ে দেখি তুষার বৃষ্টিতে ভিজছে। ওর হাতে ফোন। কার সাথে যেন কথা বলছে রাগী গলায়। আমি বলছি না আমি পারবো না। ও আমার ভাবি, বুঝেছিস? কার সাথে কথা? কেন রাগ? ঠিক তখনই ওপরে আমার দিকে চোখ পড়ল। আমরা দুজন দুজনকে দেখে থমকে গেলাম। বৃষ্টির মধ্যে ও ভিজছে আর আমি বারান্দায়। তুষার তাড়াতাড়ি মাথা নিচু করে চলে গেল। সারা রাত বৃষ্টি আর সারা রাত আমার ঘুম নাই। তুষারের পারবো না কথাটা কানে বাজছে। সকালে উঠে দেখি ও নাই। শাশুড়ি বললেন তুষার ভোরে ভার্সিটিতে গেছে। বলল আজ ক্লাস টেস্ট আছে। অথচ কাল রাতে ওর চোখ মুখ দেখে মনে হয়নি ক্লাস টেস্টের টেনশন। দুপুরে রাফি কল দিল। 10 মিনিট কথা। আগের মতোই বিজি। রাখার আগে বলল তুষারের সাথে ঝামেলা করো না আবার। ও সেনসিটিভ। আমি কিছু বললাম না। বিকেলে তুষার ফিরল একদম ভিজে। ছাতা নেয়নি। আমি তোয়ালে এগিয়ে দিয়ে বললাম ভিজলা কেন? ও তোয়ালাটা নিয়ে বলল এমনি। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। রাতে খাওয়ার সময় শাশুড়ি বললেন বৌমা, পরশু আমার বোনের মেয়ে আসবে। 2 দিন থাকবে। তুমি আর তুষার ওকে এয়ারপোর্ট থেকে আনবা। রাফি তো আসতে পারবে না। তুমি আর তুষার আবার একসাথে। খাওয়ার পর আমি রুমে। দরজায় টোকা। তুষার হাতে একটা ছোট্ট মলমের টিউব। ভাবি, আপনার হাতের জন্য। কাল ব্যান্ডেজ খুলবেন। এটা লাগাই দিবেন। দাগ থাকবে না। আমি নিলাম। ধন্যবাদ। ও চলে যাচ্ছিল। আমি ডেকে ফেললাম তুষার। ও ঘুরল। কাল রাতে কার সাথে ঝগড়া করছিলে? আর পারবো না মানে কি? তুষার 3 সেকেন্ড আমার চোখের দিকে তাকালো। তারপর চোখ নামিয়ে নিল। কিছু না ভাবি। বন্ধুর ফাজলামি করছিল। বলছিল আপনার সাথে সেলফি তুলে দিতে। আমি বলছি পারবো না। মিথ্যা। আমি বুঝলাম। ওর গলার স্বর কেঁপে গিয়েছিল। ও আচ্ছা। আর কিছু বললাম না। ও যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলল ভাবি, পরশু এয়ারপোর্টে। প্লিজ একা একা কোথাও যাবেন না। আমার টেনশন হয়। বলেই চলে গেল। পরশু এয়ারপোর্ট। আর আজ রাত 12টায় রাফি আসার কথা ছিল। কিন্তু 1:50-এ মেসেজ আসলো, সোনা, গাড়ি নষ্ট। আসতে পারবো না। সরি। আবারও না। রাত 1টায় পানি খেতে উঠে দেখি ড্রয়িং রুমে আলো। তুষার সোফায় বসে আছে। সামনে রাফির একটা পুরনো ছবি। ও ছবিটার দিকে তাকিয়ে আছে। চোখ লাল। আমার পায়ের শব্দে ও চমকে উঠল। তাড়াতাড়ি ছবিটা লুকালো। ঘুমাননি ভাবি? না। তুমি? ঘুম আসছে না। দুইজনই চুপ। বাইরে আবার বৃষ্টি। হঠাৎ তুষার বলল ভাবি, আপনি কি ভাইয়াকে অনেক ভালোবাসেন? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। হ্যাঁ। কেন? এমনি। বলে ও উঠে চলে গেল। যাওয়ার আগে শুধু বলল ভালোবাসলে আগলে রাখবেন। হারায় যেন না যায়। সকাল থেকে মনটা কেমন অস্থির। আজ শাশুড়ির বোনের মেয়ে উর্মি আসবে। আর ওকে আনতে যেতে হবে আমাকে আর তুষারকে। শাশুড়ি বারবার বলছেন বৌমা, সাবধানে যাও। তুষার বৌমার খেয়াল রাখিস। তুষার শুধু মাথা নাড়ল। কাল রাতের পর থেকে ওর সাথে ঠিকমতো কথাই হয়নি। রিকশায় উঠলাম দুজন। মাঝখানে আগের মতোই একটু ফাঁক। বাইরে রোদ। কিন্তু বাতাস আসে। তুষার ফোন টিপছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ ও বলল ভাবি, রোদ লাগছে? এই নেন। একটা কালো ছাতা আমার দিকে বাড়িয়ে দিল। তুমি ধরো, আমার লাগবে না। আমি ছেলে মানুষ। রিকশাওয়ালা মামা পেছন থেকে বলল নতুন বিয়া নাকি? খুব মানাইছে। আমরা দুজনেই একসাথে বলে উঠলাম না। তারপর দুজনেই চুপ। লজ্জায় কান গরম। এয়ারপোর্টে পৌঁছে উর্মিকে রিসিভ করলাম। মিষ্টি একটা মেয়ে। 16 বছর বয়স। ভাবি, আপনি অনেক সুন্দর। আর তুষার ভাইয়া, আপনাকে তো চেনেই। ছবিতে দেখেছি। তুষার হালকা হাসল। ফেরার পথে জ্যাম। রিকশা আস্তে আস্তে যাচ্ছে। উর্মি মাঝখানে বসে আমাদের গল্প করছে। ভাবি, তুষার ভাইয়া ছোটবেলায় অনেক দুষ্ট ছিল। ভাইয়ার সব কাপড় লুকায় রাখতো। তুষার লজ্জা পেয়ে বলল
উর্মি চুপ কর। আমি হেসে ফেললাম। অনেক দিন পর ওকে হাসতে দেখলাম। হঠাৎ রাস্তার পাশে রাফির এক বন্ধু সাকিব ভাইয়ের সাথে দেখা। আরে ভাবি আর তুষার, রাফি কই? তোমরা দুজন একা? তুষার শক্ত গলায় বলল, ভাইয়া বিজি, আমরা উর্মিকে আনতে আসছি। সাকিব ভাই কেমন করে যেন তাকালো। ও আচ্ছা, ভালো। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আমি রুমে, দরজায় নক। তুষার, হাতে একটা চুড়ি আর একটা চকলেট। উর্মি এগুলো আপনার জন্য পাঠিয়েছে, বলল ভাবিকে দিতে। ও যাওয়ার সময় থেমে বলল, ভাবি, আজকে রাস্তায় সাকিব ভাই যা বলল ওগুলো কানে নেবেন না। মানুষ অনেক কথা বলে। তুমি কি কাউকে ভয় পাও তুষার? ও আমার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আপনাকে হারানোর ভয়। বলেই আর দাঁড়ালো না, দ্রুত চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হারানোর ভয় মানে কি? আমি তো রাফির বউ। রাতে ঘুমানোর আগে রাফির মেসেজ, কাল আসবো ইনশা আল্লাহ, মিস ইউ। আমি রিপ্লাই দিলাম, আচ্ছা, সাবধানে আসো। ফোন রাখতেই মনে পড়ল তুষারের বলা শেষ কথাটা। বুকের ভেতর কেমন চিনচিন করছে। সকাল থেকেই বাড়িতে হইচই, আজ রাফি আসবে 10 দিন পর। শাশুড়ি বললেন, বৌমা, তাড়াতাড়ি রান্না করো, পোলাও, রোস্ট, ওর প্রিয় সব। আমি রান্নাঘরে, মনটা খুশি খুশি, কিন্তু সাথে একটা অজানা টেনশন। তুষার সকাল থেকে ঘরে নাই, বলল ভার্সিটিতে জরুরি কাজ আছে। উর্মি বলল, ভাবি, তুষার ভাইয়া কাল রাত থেকে কেমন যেন। আমি কিছু বললাম না। বিকাল 5টায় রাফি এলো, সাথে ব্যাগ আর আমার জন্য একটা শাড়ি। সোনা, কেমন আছো? জড়িয়ে ধরলো। আমি বললাম, ভালো। তুমি? টায়ার্ড। তুষার কই? ভার্সিটিতে। রাতে খাওয়ার টেবিলে আমরা 3জন, আমি, রাফি আর শাশুড়ি। তুষার এখনও ফেরেনি। রাফি 2-3বার ফোন দিল, বন্ধ। রাফির কপালে ভাঁজ। ওর ফোন বন্ধ কেন? কাল থেকে কেমন করছে। খাওয়ার পর রাফি আমাকে টেনে বারান্দায় নিয়ে গেল। সোনা, সাকিব ফোন দিয়েছিল, বলল তোমাকে আর তুষারকে নাকি এয়ারপোর্টে একসাথে দেখেছে, এক রিকশায়। আমার বুক ধক করে উঠল। হ্যাঁ, উর্মিকে আনতে গিয়েছিলাম, মাই পাঠিয়েছে। আমি কি কিছু বলেছি? শুধু জিজ্ঞেস করলাম। রাফি হাসল, কিন্তু চোখ হাসল না। রাত 11টা। তুষার ফিরল, চোখ মুখ ক্লান্ত, শার্টে কাদা। রাফি সোজা ওর কাছে গেল। কোথায় ছিলি? ফোন বন্ধ কেন? তুষার মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, বন্ধুর বাসায় ছিলাম, নেটওয়ার্ক ছিল না। রাফি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, যা ফ্রেশ হ। তুষার রুমে চলে গেল। যাওয়ার আগে একবার আমার দিকে তাকালো। ওর চোখে পানি ছিল। রাতে রাফি আমাকে বলল, তুমি ওর থেকে একটু দূরত্ব রাখো, ও এখনও বাচ্চা, ভুলভাল বুঝবে। আমি চুপ করে রইলাম। কি বলবো? গভীর রাতে ঘুম ভেঙে গেল। পানির পিপাসা। ড্রয়িং রুমে গিয়ে দেখি তুষার সোফায় বসে আছে, সামনে রাফির আর আমার বিয়ের ছবি। ও ছবিটা ধরে বসে আছে, ফিস ফিস করে বলছে, ভাইয়া, আমি পারবো না, উনাকে কষ্ট দিতে পারবো না। আমার পায়ের শব্দে ও চমকে তাকালো, চোখে পানি। ভাবি, আপনি ঘুমাননি? আমি কাছে গেলাম। তুষার, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ও তাড়াতাড়ি চোখ মুছে বলল, কিছু না। উঠে চলে যাওয়ার সময় আমার হাতটা 1 সেকেন্ডের জন্য ধরল। ফিসফিস করে বলল, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার, কিন্তু এখন থেকে আমি দূরে থাকব, কথা দিলাম। বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম অন্ধকারে। রাফি পাশের রুমে ঘুমাচ্ছে। আর তুষার, ও কি চায়? রাফি অফিসে কাজ নিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। তুষার সকাল 7টায় বের হয়ে গেছে। ভার্সিটি আসে বলে শাশুড়ি বললেন, বৌমা, ওপরের ঘরটা গোছাও তো, তুষারের পুরনো জিনিসপত্র। উর্মি আসবে কয়েকদিনের জন্য, ওখানে থাকবে। আমি ঘর গোছাতে গেলাম। আলমারি খুলতেই ধুলো আর পুরনো বইয়ের গন্ধ। একটা কাঠের বাক্স, তালা নাই। কৌতূহল সামলাতে পারলাম না, খুললাম। ভেতরে কিছু ছবি, রাফি আর তুষারের ছোটবেলার, আর একটা নীল রঙের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, তুষারের কথা। হাত কাঁপছিল, পড়ব কি পড়ব না। শেষে একটা পাতা খুললাম।
তারিখ 8 মাস আগের। আজ ভাইয়া বলল ওর বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা নাটোরের। নাম। আমি খুশি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুকের ভেতরটা ফাঁকা লাগছে। ওকে ছবিতে দেখেছি, চোখ দুটো অনেক মায়াবী। ভাইয়া বলল, তুষার, ওর খেয়াল রাখিস, তুই তো বাড়িতে থাকিস। আমি বললাম, হ্যাঁ ভাইয়া, কিন্তু কেউ জানে না আমি ওই মেয়েটাকে প্রথম দেখেই। থাক। আমার হাত থেকে ডায়েরি পড়ে গেল প্রথম দেখেই, এরপর আর কিছু নাই। কালি লেপ্টে গেছে। ঠিক তখনই পেছন থেকে গলা, ভাবি, ওটা আমার। চমকে ঘুরে দেখি তুষার। কখন এসেছে টের পাইনি। ওর চোখ লাল, রাগে না, কষ্টে। সরি, আমি শুধু ঘর গোছাচ্ছিলাম। তুষার এসে ডায়েরিটা তুলে বুকের সাথে চেপে ধরলো। কেউ পড়ুক, আমি চাই না। তুষার, তুমি তুমি আমাকে আগে থেকে চেনো? ও চোখ নামিয়ে বলল, হ্যাঁ। ভাইয়া 8 মাস আগে আপনার ছবি দেখিয়েছিল, বলেছিল আমার ভাবি হবে। আমার দম বন্ধ লাগছিল। তাহলে এই কেয়ার, এই এগুলো সব দায়িত্ব ভাবি, শুধু দায়িত্ব। ভাইয়ের বউ আপনি। ওর গলা কেঁপে গেল। ঠিক তখনই রাফি রুমে ঢুকলো। কি হয়েছে এখানে? তুষার, তোর হাতে ওটা কি? আমার বউয়ের সাথে চিল্লাচিল্লি করছিস কেন? তুষার 1 সেকেন্ডে নিজেকে সামলে নিল। কিছু না ভাইয়া, ভাবি ডায়েরিটা দেখে ফেলেছে। আমি রাগ করছি, কারণ এটা পার্সোনাল। বলে ডায়েরিটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাফি আমার দিকে তাকালো। কি আছে ওখানে? আমি মিথ্যা বললাম, কিছু না, ওর ছোটবেলার লেখা। রাফি আমার কপালে হাত রেখে বলল, তুমি টেনশন করো না, আমি আসি। কিন্তু আমি বুঝলাম রাফির চোখেও সন্দেহ। রাতে তুষার খায়নি, রুম থেকে বের হয়নি। 12টার দিকে দরজার নিচ দিয়ে একটা চিরকুট আসলো। ভাবি, আমাকে মাফ করবেন, আমি ভুলে গিয়েছিলাম আমার জায়গা কোথায়। এরপর থেকে আমি শুধু আপনার দেবর, আর কিছু না। প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না, ও কষ্ট পাবে। তুষার। চিরকুটটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম। সকালবেলা রোদ জানালা দিয়ে এসে মেঝেতে পড়েছে। আমি চা বানাচ্ছি, হাত কাঁপছে। কাল রাতের চিরকুটটা এখনো আমার বালিশের নিচে। আমি শুধু আপনার দেবর, লাইনটা বারবার চোখে ভাসছে। রাফি নাস্তার টেবিলে বসে পেপার পড়ছে। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। কি হয়েছে সোনা, ঘুম হয়নি? না, এমনি। তুষার কই? জানি না, সকাল থেকে দেখিনি। কথাটা বলেই বুকের ভেতর মোচড় দিল। আমি কেন জানি না বললাম, অথচ জানি ও ছাদে। আমি রাত 3টায় উঠে দেখেছি দুপুর গড়ালো, তুষার ফিরল না। শাশুড়ি 3বার কল দিলেন, ধরছে না। উর্মি বলল, ভাবি, ভাইয়ার মন খারাপ, কাল রাতে ও কাঁদছিল, আমি শুনেছি। আমি চুপ করে রইলাম। কি বলবো? বলবো যে কারণটা আমি। বিকাল 4টা, তুষার ফিরল, চুল এলোমেলো, চোখের নিচে কালি। সোজা নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রাফি রেগে গিয়ে দরজায় টোকা দিল। তুষার, দরজা খোল। ভেতর থেকে আওয়াজ, ভাইয়া, আমি একটু রেস্ট নেব। রেস্ট? 2 দিন ধরে তুই কেমন করছিস বল তো? কিছু না, প্লিজ। রাফি আমার দিকে তাকালো। তুমি কিছু জানো? আমি মাথা নাড়লাম, না। রাত হলো, সবাই খেতে বসলাম। তুষার আসলো না। শাশুড়ি প্লেটে ভাত বাড়িয়ে বললেন, বৌমা, তুমি দিয়ে আসো, ছোট ভাই অভিমান করেছে। আমার হাত পা কাঁপছিল। ট্রে হাতে নিয়ে তুষারের দরজার সামনে দাঁড়ালাম। নক করলাম, তুষার, ভাত এনেছি। ভেতর থেকে আওয়াজ আসলো না। আবার নক করলাম, প্লিজ দরজা খোলো, ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ পর খুট করে শব্দ। দরজা একটু ফাঁক হলো। তুষার, চোখ ফোলা, গায়ে জামা চেঞ্জ করেনি সকালেরটা। ট্রেটা এখানে রাখেন ভাবি। আমি রাখলাম, কিন্তু গেলাম না, দাঁড়িয়ে রইলাম। তুমি খাবা না? খিদে নেই? তাহলে কি আছে? ডায়েরি? নাকি আমি? ও চমকে আমার দিকে তাকালো। এভাবে বলবেন না ভাবি। তাহলে কিভাবে বলবো তুষার? তুমি সকাল থেকে পালাচ্ছ, রাফি সন্দেহ করছে, মা টেনশন করছে, আর তুমি তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। তুষার দেয়ালে হেলান দিয়ে বসলো। অনেকক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে বলল, ভাবি,
আপনি জানেন না, 8 মাস আগে যখন ভাইয়া আপনার ছবি দেখালো, আমি প্রথমে ভেবেছিলাম মজা করছে। তারপর যখন দেখলাম আপনার হাসিটা, আমি বুঝলাম আমার সব শেষ। কিন্তু আমি কিছু বলিনি, বলতে পারবও না। কারণ ও আমার ভাই, যে ভাই আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। ওর গলা ধরে আসলো। কাল রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাব। ক্লাসও ওখান থেকেই করব। তাহলে দূরত্বটা থাকবে। ভাইয়াও সন্দেহ করবে না। আপনিও শান্তিতে থাকবেন। কথাটা শুনে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল। তুমি চলে যাবা? হ্যাঁ, পরশু। আর যদি যাইতে না দেই? তুষার হাসল, খুব করুণ হাসি। আপনি আটকাবেন না ভাবি। আটকালে পাপ হবে। আমাদের তিনজনেরই পাপ হবে। ঠিক তখন পেছন থেকে রাফির গলা। কিসের পাপ? আমরা দুজন চমকে পেছনে তাকালাম। রাফি দরজায় দাঁড়িয়ে আছে। কখন এসেছে কে জানে। ওর চোখে আগুন। তোরা দুইজন এত রাতে এখানে কি করছিস? আর পাপের কথা হচ্ছে কেন? রাফি, কিসের পাপ? কথাটা ঘরের আবহাওয়া পাথরের মতো ভারী করে দিল। আমি আর তুষার দুজনেই পাথর। তুষার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, চোখ মুছল। ভাইয়া, কিছু না। ভাবি ভাত দিয়ে গিয়েছে। আমি খাবো না বলেছি, তাই। রাফির চোখ আমার দিকে, তারপর তুষারের দিকে। ওর কপালের রগ দগদগ করছে, কিন্তু গলা শান্ত। রাত 1টা, ভাত নিয়ে রুমে। আবার তোরা দুইজন দরজা বন্ধ করে। আমার গলা শুকিয়ে গেল। রাফি, দরজা বন্ধ ছিল না। আমি শুধু, থাক। রাফি হাত তুলে থামিয়ে দিল। তুষার, বের হ। আমার সাথে কথা আছে। তুষার একবার আমার দিকে তাকালো, ওর চোখে সরি। তারপর মাথা নিচু করে বের হয়ে গেল। ওরা ড্রয়িং রুমে গেল। আমি রুমে। দেয়ালের ওপার থেকে শুধু ফিস ফিস আওয়াজ। একটা সময় রাফি রাগী গলায় বলল, তুই কি পাগল হয়েছিস? ও আমার বউ। তুষার, আমি জানি না ভাইয়া, বলেই তো চলে যাচ্ছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। চলে যাচ্ছি কথাটাও ও আবার বলল। 20 মিনিট পর সব চুপ। রাফি রুমে আসলো, মুখ থমথমে। আমি কিছু বলার আগেই ও বলল, ঘুমাও। লাইট অফ করে শুয়ে পড়ল। পাশ ফিরে সারা রাত দুজনের কারো ঘুম হলো না। সকালবেলা নাস্তার টেবিলে 3জন, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। শাশুড়ি আর উর্মি বুঝতে পেরেছে কিছু হয়েছে, তাই ওরাও চুপ। হঠাৎ রাফি প্লেট রেখে বলল, তুষার, তুই নাকি হোস্টেলে যাবি? তুষার মাথা নিচু করে বলল, হ্যাঁ ভাইয়া। কেন? পড়ার সুবিধা। আর ভার্সিটি কাছে হবে। মিথ্যা বলিস না। রাফির গলা কেঁপে উঠল। সত্যি ভাইয়া। রাফি উঠে গেল। যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে আটকাবা না? ওর ভালোর জন্যই যাক। বলেই বের হয়ে গেল। অফিস আছে। সারাদিন বাড়ি কবরস্থানের মতো। বিকেলে তুষার ব্যাগ গোছাচ্ছে। 2টা জামা, 2টা বই। আমি দরজার বাইরে দাঁড়িয়ে দেখছি। তুষার, ও ঘুরল না। বলেন ভাবি, তুমি কি আমার জন্য যাচ্ছ? ও 10 সেকেন্ড চুপ থেকে বলল, নিজের জন্য যাচ্ছি ভাবি। এখানে থাকলে আমি মানুষ থাকবো না, আর ফিরবো না। ঈদে আসবো ভাইয়ার সাথে দেখা করতে। ব্যাগ কাঁধে নিয়ে বের হওয়ার সময় দরজার কাছে থেমে বলল, ভাবি, ভাইয়াকে কষ্ট দিয়েন না। ও আপনাকে অনেক ভালোবাসে। আর নিজের খেয়াল রাখবেন। বৃষ্টিতে ভিজবেন না। বলেই নিচে নেমে গেল। আমি জানালা দিয়ে দেখলাম ও রিকশায় উঠল, একবারও পেছনে তাকালো না। রিকশা মোড় ঘুরতেই আমার চোখ ঝাপসা হয়ে গেল। রাতে রাফি ফিরল রাত 10টায়। মদের গন্ধ। আমাকে জড়িয়ে ধরে বলল, সোনা, ও চলে গেছে ভালো হয়েছে। আমাদের মাঝে কেউ থাকবে না এখন। আমি চুপ করে রইলাম। রাফির বুকে মাথা রেখে ভাবছিলাম, মাঝখানে কি দেয়াল সরে গেল, নাকি আরও বড় দেয়াল উঠে গেল 3জনের মাঝে। তুষার চলে যাওয়ার 1 মাস হয়ে গেল। এই 1 মাসে বাড়িটা বড্ড ফাঁকা। রাফি আগের চেয়ে বেশি বাসায় থাকে। অফিস থেকে তাড়াতাড়ি ফেরে। আমাকে নিয়ে ঘোরে, শপিং করে। মানুষ দেখে বলে, তোরা কি সুখী। কিন্তু রাত 11টা যখন ও ঘুমায়, আমি ছাদে গিয়ে দাঁড়াই। খালি চেয়ারটা দেখি।
যেখানে তুষার বসে আমার সাথে গল্প করে। শাশুড়ি মাঝে মাঝে বলেন, ছেলেটার ফোনও আসে না, অভিমান করেছে। আমি কিছু বলি না। আজ শুক্রবার বিকাল, পোস্টম্যান একটা খাম দিয়ে গেল আমার নামে, হাতের লেখা চিনি তুষারের। রুমের দরজা বন্ধ করে খামটা খুললাম। ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাইয়া কেমন আছে? মা, উর্মি? আমি ভালো আছি। হোস্টেলে খাবার বাজে, কিন্তু ক্লাস কাছে। সুবিধা? আপনাকে কিছু বলার ছিল। 1 মাস ভেবে লিখেছি। সেদিন রাতে আমি ভুল করেছিলাম, আপনার হাত ধরেছিলাম। সরি। আর ডায়েরির কথা, ওটা ছিঁড়ে ফেলেছি, যাতে আর কেউ না পড়ে। ভাইয়াকে বলবেন আমি ওর ওপর রাগ করিনি, ও আমার সব। আর আপনাকে আপনাকে ভালো রাখার দায়িত্বটা ওকেই দিলাম। প্লিজ আমার জন্য মন খারাপ করবেন না। ঈদে আসবো 15 দিনের জন্য। ভালো থাকবেন। তুষার। চিঠিটা পড়ে অনেকক্ষণ বসে রইলাম। ভালো রাখার দায়িত্বটা ওকেই দিলাম, লাইনটাই চোখ ভিজে গেল। রাতে রাফিকে চিঠির কথা বললাম না, শুধু বললাম তুষার চিঠি দিয়েছে, ভালো আছে। রাফি শুনে বলল, হুম, গুড। তারপর টিভি দেখাই মন দিল। কিন্তু ঘুমানোর আগে ও হঠাৎ বলল, ও কি লিখেছে? আমি মিথ্যা বললাম। বলেছে ভালো আছে, পড়াশোনা করছে। রাফি আমার দিকে 3 সেকেন্ড তাকিয়ে থেকে ওহ বলে পাশ ফিরল। আমি বুঝলাম ও বিশ্বাস করেনি। পরদিন সকালে শাশুড়ি বললেন, বৌমা, সামনের মাসে আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, গ্রামে, 3 দিনের প্রোগ্রাম। তুমি আর রাফি যাবা। আমি বললাম, আচ্ছা মা। রাতে রাফিকে বলতেই ও বলল, যাব না, কাজ আছে। একদিনের জন্য হলেও চলে, মা কষ্ট পাবে। রাফি বিরক্ত হয়ে বলল, ঠিক আছে যাব, কিন্তু তুমি একা একা ঘুরবা না। কথাটা কানে লাগলো। সেই রাতেই তুষারের নম্বর থেকে মেসেজ আসলো, অনেক দিন পর। ভাবি, চিঠি পেয়েছেন? রিপ্লাই দেননি। আর হ্যাঁ, ঈদে আসার আগে আমি গ্রামের বাড়িতে যাব। মা বলেছে ওখানে দেখা হবে। প্লিজ ভাইয়ার সামনে নর্মাল থাকবেন, ভালো থাকবেন। মেসেজটা পড়ে ফোন অফ করে দিলাম। বুকের ভেতর ধুকপুক। 1 মাস পর আবার দেখা। রাফি, আমি আর তুষার এক বাড়িতে। 3 দিন, গ্রামের বাড়ি। শাশুড়ির ছোট ভাইয়ের মেয়ের তানিয়ার বিয়ে। বাড়ি ভরা মানুষ, গান বাজনা আর মেহেদির গন্ধ। রাফি আর আমি গতকাল রাতে এসেছি। আজ সকাল থেকেই সবাই ব্যস্ত। বৌমা, মেহমানদের দেখো। বৌমা, রান্নাঘরে যাও। আমি হাসি মুখে সব করছি, কিন্তু চোখ বারবার গেটের দিকে। দুপুর 12টায় গেটে মাইকো ঢুকলো। তুষার, সাথে শাশুড়ি। ও 2 দিন আগে এসেছে। সাদা পাঞ্জাবি, চুল ছোট করে কাটা, একটু রোগা লাগছে। ও নেমেই সবার সাথে সালাম করলো। আমাকে দেখে শুধু মাথা নাড়ল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমার গলাও কেঁপে গেল। রাফি পাশ থেকে বলল, কী রে, কেমন আছিস? তুষার হাসলো, ভালো ভাইয়া, আপনি? চলছে। কেউ বুঝলো না 3টা মানুষের ভেতরে কত ঝড়। বিকেলে মেহেদির দেওয়া হচ্ছে। উঠানে সব মেয়েরা বসেছে, আমি মাঝখানে। তুষার দূরে চেয়ারে বসে ফোন টিপছে, একবারও তাকাচ্ছে না। হঠাৎ কারেন্ট গেল। পুরো বাড়ি অন্ধকার। সবাই ওহ করে উঠল। মোমবাতি জ্বালানো হলো। আমি পানি আনতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। অন্ধকারে পা পিছলে গেল। আহ! 1 সেকেন্ডে একটা হাত আমার কোমর ধরে ফেলল। চেনা হাত, চেনা গন্ধ। তুষার। ভাবি ঠিক আছেন? ওর গলা কাঁপছে। হ্যাঁ। ছাড়ো। আমি তাড়াতাড়ি করে সরে দাঁড়ালাম। ঠিক তখনই কারেন্ট আসলো। আর সামনে রাফি। ও সব দেখেছে। রাফির মুখ শক্ত, কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে বলল, সাবধানে চলো। তারপর তুষারের দিকে, তুই ওর পেছনে পেছনে যাস কেন? তুষার মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, অন্ধকার ছিল। রাতে খাবারের পর সবাই ঘুমাতে গেল। আমাদের থাকার রুমটা উপরের বারান্দার পাশে। রাফি ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো, আর নিচে উঠানে কেউ বসে আছে। তুষার। ওর হাতে সেই নীল ডায়েরিটা, যেটা ও ছিঁড়ে ফেলেছে বলেছিল। মিথ্যে বলেছিল। ও ডায়েরির একটা পাতা ছিঁড়ল, তারপর দেশলাইট দিয়ে জ্বালিয়ে দিল।
আগুনের আলোয় ওর মুখটা দেখা যাচ্ছে, চোখে পানি। আমি নিচে নামলাম, আস্তে করে বললাম, তুষার। ও চমকে পিছনে তাকালো। ভাবি, আপনি এখানে কেন? ওটা কি পোড়াচ্ছ? পুরনো কথা, বলে রাফি পাতাগুলো পুড়িয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কালই শহরে ফিরে যাব। মাকে বলেছি। কেন? বিয়ে তো 3 দিন, আমার থাকা ঠিক হবে না। আমি আর কিছু বলতে পারলাম না, গলা আটকে আসছিল। ও উঠে চলে যাওয়ার সময় থেমে বলল, আপনি ভালো থাকলেই আমি ভালো। কথা দিয়েছিলাম, মনে আছে? প্লিজ ভাইয়াকে কষ্ট দিয়েন না, বলেই ঘরের দিকে চলে গেল। আমি দাঁড়িয়ে দেখলাম আগুনের ছাইগুলো বাতাসে উড়ে যাচ্ছে, সাথে তুষারের বলা সব কথাও। গ্রামের বাড়িতে আজ বিয়ের দিন, সকাল থেকেই হইচই। বরযাত্রী আসবে 12টায়, কিন্তু বাড়ির ভেতরটা থমথমে, কারণ তুষার সকালেই ব্যাগ গুছিয়েছে। আজ সকালের বাসে শহরে ফিরে যাবে, মাকে বলে দিয়েছে। শাশুড়ি কেঁদে ফেলেছেন। বিয়ের দিন কেউ যায়? থাক বাবা। তুষার বলেছে, মা, আমার ক্লাস আছে, ইম্পর্টেন্ট। আমি সারাদিন ওর সামনে যাইনি, শুধু দূর থেকে দেখেছি। রাফি সকাল থেকেই গম্ভীর। কাল রাতের পর থেকে আমার সাথে ঠিকমতো কথা বলেনি। সকাল 8টা, তুষার বিদায় নিতে আসলো, পাঞ্জাবি পরে রেডি, হাতে ব্যাগ। সবাইকে সালাম করলো। আমাকে যাওয়ার সময় শুধু বলল, আসি ভাবি। আমি মাথা নাড়লাম, গলা দিয়ে আওয়াজ বের হলো না। রাফি বলল, আমি এগিয়ে দিয়ে আসি। লাগবে না ভাইয়া, আমি একা যেতে পারবো। আমি বলছি আসি। রাফির গলা কড়া। ওরা 2 ভাই গেট দিয়ে বের হলো। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। 5 মিনিট পর হঠাৎ চিৎকার, তুষার! দৌড়ে গেলাম। রাস্তার মোড়ে একটা ভ্যানের সাথে তুষারের ধাক্কা লেগেছে। ও রাস্তায় পড়ে আছে, কপাল ফেটে রক্ত। রাফি ওর মাথা কোলে নিয়ে বসে আছে, চিৎকার করছে, কেউ গাড়ি ডাকো, হাসপাতালে নিতে হবে। আমার পা কাঁপছিল। কাছে গিয়ে ওর হাত ধরলাম। ওর হাত ঠান্ডা। তুষার, চোখ খোলো প্লিজ। ও আস্তে করে চোখ খুলল, আমার দিকে তাকালো, ফিসফিস করে বলল, ভাবি, ভয় পাবেন না, আমি ঠিক আছি। তারপর রাফির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, উনাকে দেখে রাইখেন। রাফি কাঁদছে। চুপ কর, কথা বলিস না। 10 মিনিটের মধ্যে গাড়ি আসলো। হাসপাতালে ইমার্জেন্সি ডাক্তার বলল, মাথায় আঘাত লেগেছে, সেলাই লাগবে। ভয়ের কিছু নাই। সেলাইয়ের পর তুষারকে কেবিনে দিল। রাফি বাইরে, আমি ভেতরে। তুষার ঘুমের ঔষধে আধ ঘুমে। হঠাৎ আমার হাত ধরল। ভাবি, আমি চলে যাচ্ছিলাম। কেন গেলাম না? চুপ, কথা বলো না। যদি কিছু হয়ে যেত, ভাইয়া কষ্ট পেত, তাই না? আমি ওর কপালে হাত রাখলাম, ব্যান্ডেজের ওপর। তোমার কিছু হলে আমিও ভালো থাকতাম না তুষার। ও হাসলো, খুব হালকা। আমি জানতাম, বলেই ঘুমিয়ে গেল। রাত 1টায় রাফি ভেতরে আসলো। আমার দিকে একবার তাকালো, তারপর তুষারের দিকে। তুমি বাড়ি যাও, আমি আসি। আমি থাকবো। বললাম, বাড়ি যাও। রাফির গলা শক্ত। আমি চলে আসলাম, রিকশায় একা। সারা রাস্তা শুধু ভাবলাম, তুষার যদি সত্যি চলে যেত। রাত 2টা, রাফির মেসেজ, সে ঘুমাচ্ছে, তুমি টেনশন করো না। ফোনটা বুকে চেপে কাঁদলাম। হাসপাতালে 3 দিন। এই 3 দিনে বাড়িটা যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, 1 সপ্তাহ রেস্ট। মাথায় চাপ লাগানো যাবে না। আজ তুষার বাড়ি ফিরবে। সকাল থেকেই শাশুড়ি রান্নাঘরে, পায়েস, গরম খিচুড়ি। বৌমা, ঘরটা গোছাও, ওর কষ্ট হবে। আমি চুপচাপ বিছানার চাদর পাল্টাচ্ছি। বুকের ভেতর কেমন যেন করছে। কাল রাত থেকে রাফি একটা কথাও বলেনি, শুধু হাসপাতালে বসে তুষারের মাথায় হাত বুলিয়েছে। বেলা 11টা। গাড়ি এসে থামলো। রাফি কোলে করে তুষারকে নামালো। তুষার হাসার চেষ্টা করলো। ভাইয়া, আমি হাঁটতে পারবো। চুপ। রাফি ধমক দিল, কিন্তু চোখে পানি। রুমে শুইয়ে দিয়ে রাফি বলল, তুই রেস্ট নে, আমি দোকান থেকে ঔষধ আনি। বের হওয়ার আগে আমার দিকে তাকিয়ে বলল, ওর খেয়াল রাখো। আমি মাথা নাড়লাম। তুষার চোখ বন্ধ করে শুয়ে আছে, কপালে 5টা সেলাই। আমি পাশে বসে
পায়েসের বাটি নিয়ে বললাম, একটু খাবা? ও চোখ খুলল। ভাবি, আপনিই? হ্যাঁ, মা রান্না করছে। ও আস্তে করে উঠে বসলো। আমি চামচ করে খাইয়ে দিলাম। 1 চামচ, 2 চামচ, দুইজনই চুপ। খাওয়া শেষে ও বলল, সরি ভাবি, আমার জন্য সবার কষ্ট হচ্ছে। এভাবে বলো না, তুমি ঠিক হয়ে যাও, এটাই চাই। ও জানালা দিয়ে বাইরে তাকালো। জানেন ভাবি, অ্যাক্সিডেন্টের সময় আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যদি আমি না থাকি, ভাইয়া আর আপনি ভালো থাকবেন তো? আমার চোখ ভিজে গেল। এইসব কথা বলবা না, বলতে দেন, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর হোস্টেলে যাব না, বাড়িতেই থাকব। কিন্তু নিজেকে বদলে ফেলবো, শুধু দেবর হয়ে থাকব, আর কিছু না। ওর কথায় এত দৃঢ়তা ছিল যে আমি আর কিছু বলতে পারলাম না। সন্ধ্যায় রাফি ফিরল, হাতে ফল আর ঔষধ। তুষারের পাশে বসে কপালে হাত দিল। জ্বর আছে? না ভাইয়া। রাফি অনেকক্ষণ চুপ থেকে বলল, তুষার, আমি তোর সাথে অন্যায় করেছি, সন্দেহ করেছি, সরি। তুষার চমকে উঠল। ভাইয়া, কি বলছেন? ঠিকই বলছি, তুই আমার ভাই, আর ও। রাফি আমার দিকে তাকালো। ও আমার বউ, আমার ভরসা। আমি আর এই দেয়াল রাখতে চাই না আমাদের মাঝে। আমি আর তুষার দুজনেই স্তব্ধ। রাফি আমার হাত ধরল। সোনা, তুমিও শোনো, আমরা তিনজন একটা পরিবার। ঝগড়া অভিমান থাকবে, কিন্তু বিশ্বাসটা যেন না ভাঙে। তারপর তুষারের মাথায় হাত রেখে বলল, তুই তাড়াতাড়ি সুস্থ হ, তারপর আমরা তিনজন মিলে ঈদের শপিংয়ে যাব, কেমন? তুষার চোখের পানি আটকাতে পারল না। আচ্ছা ভাইয়া। রাতে খাবার টেবিলে তিনজন। শাশুড়ি বললেন, আজকে বাড়িটা আবার আগের মতো লাগছে। আমি ভাত বেড়ে দিলাম তুষারকে, রাফিকে। রাফি আমার প্লেটে মাছের টুকরো দিল। তুষার পানি এগিয়ে দিল। ছোট ছোট কাজ, কিন্তু এর মাঝেই কেমন শান্তি। ঘুমানোর আগে রাফি বলল, আজ থেকে রাগ সন্দেহ সব শেষ, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। তুষার দরজার ওপাশ থেকে বলল, আমারও ঠিক আছে ভাইয়া, গুড নাইট। বাতি নিভে গেল। বাইরে জোনাকি, আর ভেতরে তিনটা মানুষ, তিনটা ভিন্ন কষ্ট। কিন্তু আজ প্রথমবার মনে হলো দেয়ালটা বোধহয় ভাঙল। অ্যাক্সিডেন্টের 10 দিন পর তুষারের কপালে সেলাই কেটেছে। জ্বরও নাই। বাড়িতে এখন আবার প্রাণ ফিরেছে, কারণ কাল ঈদ। সকাল থেকে বাড়িতে হইচই, আনন্দ। শাশুড়ি সেমাই রাঁধছেন। রাফি বলল, আজ আমরা তিনজন মার্কেটে যাব। তুষার, তুই পারবি তো? তুষার হেসে বলল, পারবো ভাইয়া, আমি ঠিক আছি। অনেক দিন পর তিনজন একসাথে বের হলাম। রিকশায় আমি মাঝে, এক পাশে রাফি, আরেক পাশে তুষার। আগের মতো ফাঁকা নাই, এখন কেমন যেন স্বাভাবিক। মার্কেটে ঘুরতে ঘুরতে রাফি বলল, তুষার, তোর জন্য পাঞ্জাবি পছন্দ কর। তুষার লাজুক হেসে নীল রঙের একটা পাঞ্জাবি নিল। ভাবি, কেমন লাগছে? সুন্দর, আমি বললাম। রাফি আমার জন্য জামদানি কিনে দিল। ঈদের দিন এটা পরবা। ফেরার পথে তুষার হঠাৎ বলল, ভাইয়া, আমার এক বন্ধু আসবে ঈদের দিন দুপুরে। কে? বিশ্ববিদ্যালয়ের, নাম নিলয়, ঢাকা থাকে, বাড়ি যাবে না, বলল আমার এখানে ঈদ করবে। রাফি বলল, আচ্ছা নিয়ে আয়। ঈদের দিন সকালে নামাজ পড়ে রাফি আর তুষার ফিরল। তুষারকে নীল পাঞ্জাবিতে অন্যরকম লাগছে। দুপুরে নিলয় আসলো, লম্বা ফর্সা, চশমা পরা, খুব হাসি খুশি ছেলে। আসসালামু আলাইকুম আন্টি, ভাইয়া আর ভাবি। আমাকে সালাম দিল। তুষার পরিচয় করিয়ে দিল, এটা আমার ভাইয়া রাফি, আর এটা ভাবি। খাওয়ার টেবিলে অনেক গল্প। নিলয় তুষারের দুষ্টুমির গল্প বলছে। ভাইয়া জানেন, এই ছেলে ক্লাসে ঘুমায়, আর স্যার ধরলে বলে স্বপ্নে লেকচার শুনছিল। সবাই হাসলো, আমিও। রাফি খুশি, বলল, ভালোই হয়েছে তুই বন্ধু নিয়ে এসেছিস, বাড়িটা জমে গেছে। বিকালে ছাদে আমি, রাফি, তুষার আর নিলয়, চা আর জিলাপি। নিলয় বলল, ভাবি, তুষার আপনার অনেক প্রশংসা করে, বলে ভাবি অনেক কেয়ারিং। আমি লজ্জা পেয়ে বললাম, তাই নাকি? তুষার তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলল, নিলয় চুপ কর। সন্ধ্যায় নিলয় চলে গেল। যাওয়ার আগে তুষারকে জড়িয়ে ধরে বলল, দোস্ত,
তুই এখন আগের মতো হাসিস, ভালো লাগছে। রাতে সবাই ঘুমাতে গেল। রাফি বলল, আজকের দিনটা সুন্দর ছিল, তাই না? হ্যাঁ, তুষারও ভালো আছে, এটাই শান্তি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। তুষারের রুমের লাইট জ্বলছে। ও ছাদে যাওয়ার সিঁড়ির দিকে তাকিয়ে আছে, হাতে ফোন, স্ক্রিনে নিলয়ের সাথে তোলা ছবি। ও হাসলো একা একা, তারপর লাইট অফ করে দিল। আজ ঈদ, ক্ষমা, ভালোবাসা আর নতুন শুরু দিন। হয়তো এই নতুন শুরুর মাঝেই নতুন কোনো গল্প লুকিয়ে আছে। ঈদের পরের দিন বাড়িতে এখনও ঈদের আমেজ। শাশুড়ি পিঠা বানাচ্ছেন। সকাল 11টায় আবার কলিং বেল। দরজা খুলে দেখি নিলয়, হাতে মিষ্টির প্যাকেট। আসসালামু আলাইকুম ভাবি, কালকের মিষ্টি শেষ, তাই আবার নিয়ে আসলাম। আমি হাসলাম, ভেতরে আসো। তুষার আছে ছাদে, পড়ছে। 5 মিনিট পর তুষার নেমে আসলো। নিলয়কে দেখে খুশি। কিরে হুট করে? বের হচ্ছিলাম, ভাবলাম তোর সাথে আড্ডা দিয়েই যাই, ভাইয়া আর ভাবির অনুমতি নিয়ে। রাফি অফিসে, শাশুড়ি রান্নাঘরে, ড্রয়িং রুমে আমি, তুষার আর নিলয়। নিলয় গল্প জুড়ে দিল ভার্সিটির বন্ধুদের প্রেমের। তুষার, তোর তো কোনো গার্লফ্রেন্ড নাই কেন রে? এত হ্যান্ডসাম ছেলে। তুষার চায়ে কাপে চুমুক দিয়ে বলল, টাইম নাই, পড়া আছে। মিথ্যা, তোর চোখ দেখলেই বোঝা যায় কিছু আছে। আমি উঠে রান্নাঘরে চলে গেলাম। বুকের ভেতর কেমন করছিল। দুপুরে খাওয়ার পর নিলয় আর তুষার ছাদে গেল। আমি কাপড় মেলতে গিয়ে দেখি ওরা কর্নারের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। নিলয় বলছে, দোস্ত, তোর কি হয়েছে বল তো? ঈদের আগে তুই একদম চুপচাপ ছিলি। তুষার অনেকক্ষণ চুপ থেকে বলল, কিছু না, বন্ধুদের কাছে লুকাস না। আমি বুঝি। তুষার আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, নিলয়, আমি একটা ভুল করে ফেলেছি, এমন ভুল যেটা ক্ষমা হয় না। কি ভুল? আমি আমি আমার ভাইয়ার বউকে। কথা শেষ করলো না, আমার হাত থেকে কাপটা পড়ে গেল। নিলয় চমকে বলল, কি বলিস? সিরিয়াস? হ্যাঁ, কিন্তু এখন সব ঠিক করে ফেলেছি। আমি শুধু দেবর, আর কিছু না। তাহলে কষ্ট পাচ্ছিস কেন? কারণ মানুষ মনকে আদেশ করতে পারে না রে। ওরা আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। বিকালে নিলয় চলে যাওয়ার সময় আমাকে বলল, ভাবি, তুষার ভালো ছেলে, ওর মনটা কাঁচের মতো, একটু আঘাত লাগলেই ভেঙে যায়, ওকে একটু দেখে রাখবেন। আমি মাথা নাড়লাম। রাতে রাফি ফিরে বলল, নিলয় ছেলেটা ভালো, তুষারের সাথে মানায়। আমি কিছু বললাম না। ঘুমানোর আগে তুষারের রুম থেকে গিটারের আওয়াজ আসলো। অনেক দিন পর ধীরে ধীরে একটা গান, তুমি হাসলে আমার রাত জাগা সার্থক। গানটা অর্ধেক গেয়ে থেমে গেল। ঈদের 5 দিন পর বাড়ির রুটিন আবার নর্মাল। রাফি অফিস, তুষার ভার্সিটি, আমি সংসার। কিন্তু নিলয় প্রায় রোজ আসে। ভাবি, তুষার বাসায় আছে? আড্ডা দিতে আসলাম। আজ শুক্রবার বিকাল। নিলয় আর তুষার ছাদে। আমি চা নিয়ে গেলাম। ওরা দুজন পুরনো গল্প করছে, তুষারের ছোটবেলার। নিলয় হঠাৎ সিরিয়াস হয়ে বলল, তুষার, তোর সাথে জরুরি কথা আছে। বল। আমার খালাতো বোন, নাম মিতু, ঢাকায় থাকে, মাস্টার্স করছে। ও তোর ছবি দেখেছে আমার ফোনে। তুষার চায়ে কাপ রাখলো। নিলয় বলল, ও তোকে পছন্দ করেছে, আমাকে বলেছে কথা বলতে। ফ্যামিলি ভালো, দেখতে সুন্দর। তুই একবার কথা বলে দেখবি? আমার বুকের ভেতর ধক করে উঠল। চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তুষার 10 সেকেন্ড চুপ, তারপর হাসলো। নিলয়, থ্যাঙ্কস, কিন্তু আমি এখন রিলেশনে যাব না। কেন রে? বয়স তো হয়েছে, ভাইয়াও বিয়ে করেছে, তুইও কর। আমার কিছু পার্সোনাল কারণ আছে। কারণটা কি আমি? নিলয় সোজা জিজ্ঞেস করলো। তুষার চোখ নামিয়ে বলল, কারণটা আমি নিজে। আমি এখন কাউকে ঠকাতে পারবো না। আমি আর দাঁড়াতে পারলাম না, নিচে চলে আসলাম। রাতে খাওয়ার টেবিলে রাফি বলল, নিলয় ফোন দিয়েছিল, বলল তোকে নাকি মেয়ে দেখিয়েছে। তুষার ভাত মাখতে মাখতে বলল, হ্যাঁ ভাইয়া, না করে দিয়েছি। কেন? মেয়ে ভালো না। মেয়ে ভালো, আমি ভালো না। রাফি আর কিছু বলল না, শুধু আমার দিকে একবার তাকালো। খাওয়ার পর আমি রুম গোছাচ্ছি, দরজায় টোকা। তুষার, ভাবি, 2 মিনিট কথা বলা যাবে? বলো।
ও মাথা নিচু করে বলল, আপনি হয়তো শুনেছেন নিলয় বিয়ের কথা বলেছিল। হ্যাঁ, আমি না করে দিয়েছি। কারণ আমি জানি আমি এখন কাউকে ভালোবাসতে পারবো না। আর যাকে ভালোবাসি তাকে তো পাবোই না। তাই একা থাকাই ভালো। ওর গলা কাঁপছিল। ভাবি, আপনি প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না, উনি কষ্ট পাবে। আমি বললাম, তুমি নিজের জীবন নষ্ট করো না তুষার। নষ্ট করছি না ভাবি, গুছিয়ে নিচ্ছি, শুধু দেওর হয়ে, বলেই চলে গেল। গভীর রাতে ঘুম ভেঙে দেখি রাফি জেগে আছে। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। কিছু না। তুষারটা বড্ড জেদি। কেন? ওর চোখে আমি আজকে নিজেকে দেখেছি যখন প্রথম তোমাকে বিয়ে করে এনেছিলাম। দুনিয়ার সব পেয়ে গেছি মনে হয়েছিল। আর এখন? রাফি কথা শেষ করলো না। আমার হাত ধরলো শক্ত করে। বাইরে বৃষ্টি শুরু হলো। আর তিনটা মানুষ, তিনটা রুমে। বাড়িতে সব স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের ভেতরও কেমন যেন অস্বাভাবিক কিছু। তুষার আগের চেয়ে বেশি চুপচাপ। ভার্সিটি থেকে এসে রুমে ঢুকে যায়, খায়, পরে ঘুমায়। রাফি অফিসে ওভারটাইম করছে, কাজের চাপ বলে। আমি মাঝখানে সবার খেয়াল রাখছি। আজকে সোমবার, সকাল 10টা। হঠাৎ শাশুড়ির ডাক, বৌমা তাড়াতাড়ি আসো। তুষারের গা পুড়ে যাচ্ছে। দৌড়ে গেলাম। তুষার বিছানায় কাঁপছে। কপালে হাত দিয়ে দেখি আগুন। 104 জ্বর। তুষার চোখ খোলো। ও ফিসফিস করলো, পানি। রাফিকে কল দিলাম। ও 20 মিনিটে বাসায়। ডাক্তার ডাকা হলো। ইনজেকশন, স্যালাইন। ডাক্তার বললেন টেনশন আর ঘুম না হওয়ার কারণে জ্বর, রেস্ট লাগবে। সারা রাত আমি আর রাফি পালা করে মাথায় পানি দিলাম। ভোর 5টায় জ্বর একটু কমলো। তুষার ঘুমালো। সকাল 10টা। রাফি আমাকে রুমে ডাকলো। দরজা বন্ধ করলো। ওর চোখ লাল, সারা রাত জাগার কারণে। তুমি ওর সাথে এত কেয়ার কেন করো? আমি চমকে উঠলাম। মানে? ও অসুস্থ আমি জানি, কিন্তু তুমি যখন ওর কপালে হাত রাখো, তখন ওর নাম ধরে ডাকো, আমার ভেতরটা জ্বলে যায়। আমার চোখে পানি চলে আসলো। রাফি, আমি কি করব? ও তোমার ভাই। আমিও তো তাই বলছি, আমার ভাই। রাফি জানালা দিয়ে বাইরে তাকালো। শোনো, আমি একটা শর্ত দিচ্ছি। আমার বুক ধক করে উঠল। কি শর্ত? আজ থেকে তুমি ওর রুমে যাবা না। ওর খাবার, ঔষধ মা দেবে। তুমি শুধু দূর থেকে খোঁজ নেবা। আমরা তিনজনই কষ্ট পাচ্ছি। এই দেয়ালটা এখন তুলতে হবে। আমি কিছু বলতে পারলাম না, গলা আটকে গেল। পারবা তো? রাফি আমার দিকে তাকালো। আমি মাথা নাড়লাম, পারবো। বিকালে তুষারের জ্বর আরও কমলো। শাশুড়ি ওকে খাইয়ে দিলেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুধু জিজ্ঞেস করলাম, কেমন আছে? ভেতর থেকে আওয়াজ, ভালো আছি ভাবি, ব্যাস, আর কিছু না। রাতে রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, সরি কটু কথা বলেছি, কিন্তু এটা আমাদের তিনজনের ভালোর জন্যই। আমি বুঝেছি, কিন্তু বুঝলেও বুকের ভেতরটা খালি লাগছিল। আগে রোজ যে ছেলেটাকে 3 বেলা খবর নিতাম, আজ থেকে তার থেকে 10 হাত দূরে। রাত 2টায় তুষারের রুম থেকে কাশির আওয়াজ। আমি উঠতে গেলাম। রাফি হাত চেপে ধরল। শর্ত মনে আছে? আমি শুয়ে পড়লাম। চোখের পানি বালিশে ভিজল। ও পাশের রুমে তুষার একা কাঁদছে, আর এই পাশে আমি একা কাঁদছি। রাফির দেওয়া শর্তে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে বাড়িটা আবার বোবা হয়ে গেছে। তুষারের জ্বর কমেছে, কিন্তু দুর্বল। শাশুড়ি খাবার দিয়ে আসে। আমি দরজার বাইরে থেকে জিজ্ঞেস করি, কেমন আছো? ও বলে, ভালো ভাবি, ব্যাস। এর বেশি কথা হয় না। কারেন্ট নাই, পুরো বাড়ি অন্ধকার। শাশুড়ি হ্যারিকেন জ্বালালেন। হঠাৎ তুষারের রুম থেকে ঠাস করে শব্দ। তারপর শাশুড়ির চিৎকার, বৌমা তাড়াতাড়ি আসো। আমি দৌড়ে গেলাম। রাফি অফিসে। তুষার মেঝেতে পড়ে গেছে। দুর্বলতার কারণে মাথা ঘুরে। কপালে পুরনো সেলাইয়ের পাশ দিয়ে রক্ত। তুষার! আমি চিৎকার করে ওর মাথা কোলে নিলাম। পানি। ভাবি, ওর গলা ভাঙা। শাশুড়ি কাঁদছেন। রাফিকে কল দাও। আমি আর ভাবলাম না, শর্তের কথা মাথায় ছিল না। ওর মুখে পানি দিলাম, কপাল চেপে ধরলাম। তুমি চোখ খোলো প্লিজ তুষার। 10 মিনিট পর রাফি দৌড়ে আসলো। দরজা দিয়ে ঢুকেই দেখলো আমি তুষারকে ধরে বসে আছি।
ওর কপালে আমার ওড়না। রাফি কিছু বলল না। তুষারকে কোলে করে গাড়িতে তুলল। হাসপাতাল। 3টা সেলাই লাগানো। ডাক্তার বলল ভয়ের কিছু নেই, প্রেশার লো ছিল। রাত 1টা। কেবিনে ফিরলাম। তুষার ঘুমাচ্ছে। রাফি বাইরে সিগারেট খাচ্ছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। রাফি, সরি, আমি শর্ত ভেঙেছি। রাফি আমার দিকে তাকালো না। হুম, ও পড়ে গিয়েছিল। আমি আমি দেখেছি। রাফি সিগারেট ফেলে দিল। তুমি ভুল কিছু করনি। আমি ভুল করেছি। আমি চমকে তাকালাম। রাফি বলল, একটা মানুষ অসুস্থ আর আমি শর্ত দেই। আমি কেমন ভাই? ওর চোখে পানি। তুষার আজকে জ্ঞান হারানোর আগে কি বলেছে জানো? ভাইয়া, ভাবিকে একা রেখো না, ওর রান্না ভালো হয় না। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রাফি আমার হাত ধরল। শোনো, আর কোনো দেয়াল না, আর কোনো শর্ত না। আমরা 3জন একটা পরিবার। ঝামেলা হলে একসাথে ফেস করব, পালাবো না, ঠিক আছে? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। ঠিক আছে। কেবিনে ঢুকে দেখি তুষারের জ্ঞান ফিরেছে। আমাকে দেখে হালকা হাসলো। আপনি কাঁদছেন কেন ভাবি? আমি ঠিক আছি তো। চুপ, আর দুষ্টুমি করবা না। রাফি ওর পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে দিল। আর কোথাও যাবি না, ঠিক আছে? তুষার বলল। আচ্ছা ভাইয়া, যাব না। রাত 3টা। 3জন এক কেবিনে। রাফি চেয়ারে, আমি বেডের পাশে। তুষার শুয়ে। বাইরে বৃষ্টি, ভেতরে শান্তি। অনেক দিন পর মনে হলো দেয়ালটা বোধহয় সত্যিই ভেঙেছে। হাসপাতাল থেকে ফেরার 3 দিন পর তুষার এখন মোটামুটি সুস্থ। শুধু মাথায় ব্যান্ডেজ আর হাঁটলে একটু মাথা ঘোরে। বাড়িতে আবার আগের মতো আড্ডা। রাফি অফিস থেকে তাড়াতাড়ি ফেরে। আমি রান্না করি। তুষার ছাদে বসে বই পড়ে। মাঝে মাঝে নিচে নেমে বলে, ভাবি চা হবে? দরজায় কলিং বেল। দরজা খুলে দেখি একটা মেয়ে, 22-23 বছর বয়স, সালোয়ার কামিজ, হাতে ব্যাগ, চোখে পানি। আসসালামু আলাইকুম। আমি আমি তুষারের সাথে দেখা করতে এসেছি। আমি অবাক। কে আপনি? আমার নাম মিতু, নিলয়ের খালাতো বোন। আমার বুকের ভেতর ধক। সেই মিতু যাকে নিলয় তুষারের জন্য দেখিয়েছিল? ভেতরে আসেন, আমি বললাম। তুষার ড্রয়িং রুমে ছিল। মিতুকে দেখে ওর চোখ বড় হয়ে গেল। তুমি এখানে? মিতু কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু একবার দেখা তো করতে পারি। রাফি অফিস থেকে ফিরল ঠিক তখনই। সিচুয়েশন দেখে বলল, কি হয়েছে? মিতু বলল, ভাইয়া, আমি তুষারকে ভালোবাসি, প্রথম দেখায়, নিলয়ের ফোনে ছবি দেখে। আমি জানি ওর মনে কেউ আছে, কিন্তু আমি একবার চেষ্টা করতে চাই। পুরো ঘর নীরব। তুষার উঠে দাঁড়ালো, দুর্বল শরীর নিয়ে। মিতু, বসো। ও পানি এগিয়ে দিল। শোনো, তুমি ভালো মেয়ে, নিলয়ও ভালো, কিন্তু আমার মন অন্য জায়গাতে আটকে আছে, যাকে আমি পাবো না। আর যাকে পাবো না তাকে ঠকিয়েও লাভ নেই। মিতুর চোখ দিয়ে পানি পড়ল। ওটা কে? ভাবি। সবাই আমার দিকে তাকালো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তুষার বলল, না, ওটা আমার অতীত। আর অতীতকে আঁকড়ে বর্তমান নষ্ট করতে চাই না। তাই প্লিজ তুমি ফিরে যাও, নিজের মতো কাউকে খুঁজে নাও। মিতু 2 মিনিট চুপ থেকে উঠে দাঁড়ালো। সরি ডিস্টার্ব করার জন্য। বের হওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি লাকি। এমন একটা মানুষ আপনাকে চায়, যে নিজেকে সরিয়ে নিচ্ছে আপনার ভালোর জন্যই। বলেই চলে গেল। ঘরে আবার নীরবতা। রাফি আমার কাঁধে হাত রাখলো। কিছু খাবা? আমি মাথা নাড়লাম। তুষার নিজের রুমে চলে গেল। রাতে ছাদে রাফি, আমি আর তুষার, 3জন। কেউ কিছু বলছে না, শুধু আকাশ দেখছে। অনেকক্ষণ পর তুষার বলল, ভাইয়া, ভাবি, সরি, আমার জন্য আপনাদের ঝামেলা হলো। রাফি বলল, ঝামেলা না, এটাই জীবন। আর জীবনে নতুন মানুষ আসবে যাবে, কিন্তু আমরা 3জনই, আমরা থাকবো। আমি বললাম, হ্যাঁ, থাকবো। মিতু চলে যাওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। বাড়িতে সব নর্মাল, কিন্তু নর্মালের নিচে একটা চাপা কষ্ট। তুষার এখন রেগুলার ভার্সিটিতে যাচ্ছে। নিলয়ও মাঝে মাঝে আসে। রাফি আর আগের মতো সন্দেহ করে না, বরং তুষারকে নিয়ে বেশি কেয়ার করে। ওষুধ খাইছিস? রেস্ট নে।
আজ মঙ্গলবার সকাল। আমি ঘর গোছাচ্ছিলাম। তুষারের রুমের বিছানা ঝাড়তে গিয়ে দেখি বালিশের নিচে একটা নীল ডায়েরি, অর্ধেক পোড়া, কোনা পুড়ে গেছে। আমার হাত কাঁপলো। এটা তো সেই ডায়েরি যেটা ও গ্রামে পুড়িয়েছিল, বলেছিল। মিথ্যে বলেছিল, কিছু পাতা বাঁচিয়ে রেখেছে। ঠিক তখনই রাফি রুমে ঢুকলো। কি করো? আমি তাড়াতাড়ি ডায়েরিটা লুকাতে গেলাম, কিন্তু ও দেখে ফেললো। ওটা কি? কিছু না, তুষারের পুরনো খাতা। রাফি হাত বাড়িয়ে দিল। দাও। আমি দিতে চাইনি, কিন্তু দিলাম। রাফি পাতা উল্টালো। প্রথম পাতায় বড় করে লেখা, যাকে বলতে পারবো না তাকে নিয়েই লিখব। তারিখ 6 মাস আগের। পরের পাতা, আজকে ভাবি আমার জন্য চা বানালো, আদা দিয়ে। ভাইয়া অফিসে। আমি 2 ঘন্টা বারান্দায় বসেছিলাম, শুধু ওই কাপটার গন্ধ নেওয়ার জন্য। রাফির হাত কাঁপছে। পরের পাতা, আমি খারাপ, আমি জানি, কিন্তু মন কি আর নিয়ম মানে? ভাইয়া সুখী হোক, আমি শুধু দূর থেকে দেখব। রাফি আর পড়তে পারল না, ডায়েরিটা বন্ধ করে দিল। ওর মুখ লাল হয়ে গেছে, রাগে না, কষ্টে। তুমি আগে থেকেই জানতে? রাফি আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ। কেন বলনি? কারণ ও বলতে মানা করেছিল। বলেছিল ভাইয়া কষ্ট পাবে। রাফি জানালা দিয়ে বাইরে তাকালো। 5 মিনিট কেউ কথা বলল না। হঠাৎ তুষার রুমে ঢুকলো। ওর হাতে বই। আমাদের দেখে থমকে গেল। রাফির হাতে ডায়েরি দেখে সব বুঝে গেল। ভাইয়া ওটা রাখেন। ওর গলা কাঁপছে। রাফি ডায়েরিটা ওর দিকে ছুঁড়ে দিল। তুই আমাকে ঠকিয়েছিস তুষার। না ভাইয়া, আমি নিজেকে ঠকিয়েছি। তাহলে এগুলো কি? 6 মাস ধরে লিখেছিস, আর আমি বুঝিনি? রাফির চোখে পানি। আমি তোর ভাই, তোর বন্ধু। তুই আমাকে একবারও বললি না? তুষার হাঁটু গেড়ে বসে পড়ল। বললে আপনি ভেঙে যেতেন ভাইয়া। আমি চাইনি। আমি শুধু চেয়েছি আপনারা ভালো থাকেন। আমি মাঝখানে গিয়ে বললাম, রাফি প্লিজ। ও অসুস্থ ছিল। চুপ করো তুমি। রাফি ধমক দিল। তারপর তুষারকে বলল, ওঠ। তুষার উঠল না। আমাকে মারেন ভাইয়া, কিন্তু ওনাকে কিছু বলবেন না। রাফি অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর ডায়েরিটা নিয়ে ছিঁড়ে ফেলল। টুকরো টুকরো করে জানালা দিয়ে বাইরে সরিয়ে দিল। আজ থেকে এই পাতা শেষ। আর কোনো ডায়েরি নাই, আর কোনো লুকোচুরি নাই। আমরা 3জন সামনাসামনি কথা বলবো, পেছনে না, বলে রুম থেকে বের হয়ে গেল। তুষার মেঝেতে বসে কাঁদছে। আমি ওর পাশে বসলাম, ওর মাথায় হাত রাখলাম। কাঁদো না তুষার। ও বলল, ভাবি, আমার 6 মাসের কষ্ট আজ বাতাসে উড়ে গেল। ভালোই হয়েছে। বিকেলে রাফি বাসায় ফিরে তুষারের জন্য বিরিয়ানি নিয়ে আসলো। খা, শরীর ভালো রাখ। তুষার অবাক। ভাইয়া? হ্যাঁ, রাগ করেছি, কিন্তু তুই আমার ভাই, এটা মুছবে না। রাতে 3জন একসাথে খেলাম। কেউ ডায়েরির কথা বলল না, কিন্তু সবাই জানলো। দেয়ালের শেষ ইঁটটাও আজ ভেঙেছে। বাড়িতে এখন কেমন অদ্ভুত শান্তি। রাফি আগের মতোই অফিস, বাসা, তুষারের খেয়াল। তুষারও ভার্সিটিতে যায়। সন্ধ্যায় ফিরে ছাদে বসে, কিন্তু ওর হাতে আর ডায়েরি নাই। আমি ভাবলাম ও হয়তো লেখা ছেড়ে দিয়েছে। হঠাৎ তুষার আসলো, হাতে একটা নতুন খাতা, সাদা মলাট। ভাবি, 2 মিনিট, বলো। ও খাতাটা আমার দিকে এগিয়ে দিল। এটা এটা আমার নতুন খাতা, ডায়েরি না, গল্পের বই। আমি অবাক। গল্প? হ্যাঁ। ও লাজুক হাসলো। ভাইয়া যেদিন সব ছিঁড়ে ফেললো, সেদিন বুঝলাম কষ্ট লুকিয়ে রাখলে বাড়ে। তাই এখন থেকে লিখব, কিন্তু নিজের জন্য না, গল্পের জন্য। প্রথম পাতা খুললাম। একটা বাড়িতে 3টা মানুষ থাকে। একজনের নাম বিশ্বাস, একজনের নাম অভিমান, আর একজনের নাম ভালোবাসা। এরা ঝগড়া করে, কাঁদে, আবার একসাথে চা খায়। আমার চোখ ভিজে গেল। সুন্দর হয়েছে তুষার, আপনি পড়বেন? ভুল হলে বলবেন। অবশ্যই। ঠিক তখন রাফি অফিস থেকে ফিরল। তুষার তাড়াতাড়ি খাতা লুকালো। রাফি বলল, কি লুকাচ্ছিস? কিছু না ভাইয়া, দে। রাফি খাতাটা নিয়ে প্রথম পাতা পড়ল। পড়ে অনেকক্ষণ চুপ। তারপর তুষারের মাথায় হাত রাখলো। ভালো লিখেছিস, চালিয়ে যা, কিন্তু ক্যারেক্টারের নাম পাল্টে দিস। বিশ্বাস, অভিমান, ভালোবাসা না দিয়ে রাফি তুষার নীলা দে। আমরা 3জনই হতবাক।
নীলা? কার নাম? আমি জিজ্ঞেস করলাম। রাফি আমার দিকে তাকিয়ে বলল, তোমার নাম? তোমার ডাকনাম কী ছিল? নীলা না? আমি লজ্জা পেয়ে গেলাম। ছোটবেলার নাম। রাফি মনে রেখেছে? তুষার বলল, আচ্ছা ভাইয়া, পরের গল্পের নাম দিব ভাইয়ার শাসন। রাফি কান টেনে বলল, বেয়াদব। সে রাত থেকে নিয়ম হলো প্রতি রাতে খাবার পর তুষার একটা পাতা গল্প পড়ে শোনায়। আমি শুনি। রাফি মাঝে মাঝে কারেকশন করে দেয়। গল্পে এখন আর কষ্ট নেই, আছে হাসি, ঝগড়া, ঈদ, বৃষ্টি, আর তিনটা মানুষ যারা একসাথে থাকতে শিখে গেছে। শুক্রবার রাতে তুষার নতুন গল্প পড়ল। ভালোবাসা বলল, আমি থাকলে কষ্টও থাকে। অভিমান বলল, আমি থাকলে দূরত্ব থাকে। বিশ্বাস বলল, আমি থাকলে সব ঠিক হয়ে যায়। তাই তিনজনই একসাথে থাকলো। পড়া শেষে রাফি বলল, এইটা বেস্ট ছিল। আমি বললাম, হুম। তুষার খাতা বন্ধ করে বলল, আমার গল্পের বইয়ের শেষ পাতা এখনও লেখা হয়নি, কারণ আমার গল্প এখনও শেষ হয়নি। নতুন খাতা শুরুর পর 15 দিন। প্রতি রাতে তুষারের গল্প শোনা এখন বাড়ির রুটিন। রাফি অফিস থেকে এসে প্রথমে জিজ্ঞেস করে, আজকে কি গল্প? আমি চা বানাই। তুষার পড়ে। গল্পে এখন আর শুধু আমরা তিনজন না, আছে নিলয়, আছে পাশের বাসার আন্টি, আছে বৃষ্টি। তুষার ছাদে বসে লিখছে, আমি কাপড় মেলছি। হঠাৎ ওর ফোন বাজলো। অচেনা নাম্বার। হ্যালো। জি, তুষার বলছি, ওপাশ থেকে। আমি অমর প্রকাশনী থেকে বলছি। আপনার ফেসবুকে গল্প পড়লাম, তিনটা মানুষ গল্পটা খুব ভালো লেগেছে। তুষার চমকে গেল। আমার ফেসবুকে? আমি তো প্রাইভেট করে রাখি। আপনার বন্ধু নিলয় শেয়ার দিয়েছে। আমরা বই বের করতে চাই। আপনি আসবেন অফিসে কথা বলতে? ফোন রাখার পর তুষার 5 মিনিট স্তব্ধ। তারপর দৌড়ে নিচে আসলো। ভাইয়া, ভাবি। রাফি টিভি দেখছিল। কি হয়েছে? এত চিল্লাস কেন? তুষার কাঁপা গলায় বলল, আমার গল্প বই হবে। প্রকাশনী থেকে ফোন দিয়েছে। আমি আর রাফি দুইজনই অবাক। রাফি প্রথমে বিশ্বাস করল না। সত্যি? হ্যাঁ ভাইয়া, কাল যেতে বলেছে। রাফি উঠে তুষারকে জড়িয়ে ধরল। সাবাস, আমার ভাই লেখক হবে। ওর চোখে পানি। এতদিনে কষ্ট, সন্দেহ সব যেন ধুয়ে গেল। আমি বললাম, মিষ্টি আনো, আজকে মিষ্টি খাওয়াতে হবে। রাতে খাওয়ার টেবিলে রাফি সবাইকে বলল। শাশুড়ি কেঁদে দিলেন, আমার ছেলে লেখক? তুষার লজ্জা পেয়ে বলল, এখনও কিছু হয়নি মা। পরের দিন রাফি নিজে ছুটি নিয়ে তুষারকে নিয়ে গেল প্রকাশনীতে। আমি বাসায় টেনশন করছি। বিকাল 5টায় ওরা ফিরল। তুষারের হাতে একটা কন্টাক্ট পেপার। ভাইয়া সাইন করে দিয়েছে। আমার প্রথম বই, তিনটা মানুষ। রাফি গর্ব করে বলল, আমার ভাইয়ের লেখা, সবাই কিনবে। সন্ধ্যায় ছাদে তিনজন। তুষার বলল, ভাইয়া, বইয়ের উৎসর্গে কি লিখব? রাফি বলল, লিখিস আমার বড় ভাই আর ভাবিকে, যারা আমাকে ভাঙতে দেয়নি, গড়তে শিখিয়েছে। আমার চোখে পানি চলে আসলো। তুষার খাতায় লিখে নিল। রাত 12টা। তুষার নতুন গল্প লিখছে। কিছু স্বপ্ন একা দেখা যায় না, পাশে একটা হাত লাগে। আমার পাশে দুইটা হাত ছিল। তিনটা মানুষ। বইয়ের কন্টাকে একটা মাস পর। বইয়ের কন্টাক্ট 1 মাস পর। আজ বইয়ের উন্মোচন রাজশাহী পাবলিক লাইব্রেরিতে। সকাল থেকে বাড়িতে ব্যস্ততা। শাশুড়ি নতুন শাড়ি পরেছেন, রাফি পাঞ্জাবি, আমি হালকা নীল জামদানি, আর তুষার সাদা পাঞ্জাবি। কপালের সেলাইয়ের দাগটা এখনও আছে, কিন্তু ও হাসছে। বিকাল 4টা। লাইব্রেরি ভরা মানুষ। নিলয় ভার্সিটির বন্ধু, প্রকাশকের লোকজন, স্টেজে বই রাখা, সাদা কাপড় দিয়ে ঢাকা। অধ্যাপক বললেন, এখন আমাদের তরুণ লেখক তুষার কিছু বলবেন। তুষার মাইকের সামনে গেল, হাত কাঁপছে। আসসালামু আলাইকুম, আমি তুষার। এই বইটা আমার না, এটা আমার ভাইয়া আর ভাবির। কারণ ওরা যদি সেদিন হাত না ধরতো, আমি আজ এখানে থাকতাম না। উত্তরে হলো তালি। রাফি পেছন থেকে আমার হাত শক্ত করে ধরলো। সবাই ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে। তুষার একটা একটা করে বইয়ে সাইন করছে। হঠাৎ গেট দিয়ে একজন ঢুকলো, মাথায় টুপি।
চোখে সানগ্লাস, সোজা স্টেজের দিকে আসলো। আমার বুক ধক করে উঠল। লোকটা টুপি খুলল। আমি চমকে উঠলাম। আবির ভাই। হ্যাঁ, আবির। রাফির ছোটবেলার বন্ধু। 3 বছর আগে আমেরিকা চলে গিয়েছিল। যে কিনা একবার বলেছিল রাফির বউটা সুন্দরী। আবির হাসল। কি খবর তুষার? লেখক হয়ে গেছো? তুষার শক্ত হয়ে গেল। আপনি এখানে? বইয়ের খবর পেলাম। ভাবলাম পুরনো বন্ধুর ভাইকে উইশ করি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আর ভাবিকে? কেমন আছেন ভাবি? রাফি সামনে এসে দাঁড়ালো। আবির, তুই? বন্ধু উইশ করতে আসলাম। আবির কাঁধ ঝাঁকালো। শুনলাম তোদের সংসারে নাকি একটু ঝামেলা হয়েছিল। এখন ঠিক আছে তো? পুরো হল নীরব। তুষার রাগে কিছু বলতে যাবে, রাফি ওর কাঁধ চেপে ধরল। ঠিক আছে, আমরা ভালো আছি। তুই এসেছিস, ধন্যবাদ। আবির 2 মিনিট থেকে বলল, আচ্ছা যাই, আমেরিকার ফ্লাইট আছে। যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলল, সাবধানে থেকো ভাবি। গল্প সব সময় সুখে শেষ হয় না বলেই বের হয়ে গেল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কেউ কথা বলল না। রাতে রাফি বলল, ও কেন আসলো? আমি বললাম, জানি না। তুষার বলল, ওর কথা বাদ দেন। আজকে আমার বই বের হয়েছে। কিন্তু তিনজনই বুঝলো। শান্ত পানিতে আবার ঢিল পড়েছে। রাতে তুষার নতুন পাতা লিখল। কিছু মানুষ আসে শুধু পুরনো ঘা খুঁচিয়ে যেতে। আবির আসার 3 দিন হলো। বাড়িতে কেমন থমথমে ভাব। রাফি অফিসে ফোনে বিজি। তুষার বইয়ের প্রমোশন নিয়ে ব্যস্ত। আমি শুধু ভাবছি, আবির হঠাৎ কেন আসলো? কে যেন আইছে। দরজা খুলে দেখি আবির, হাতে মদের বোতল, চোখ লাল। আসতে পারি ভাবি? আমি ভয় পেয়ে গেলাম। রাফি বাসায় নেই। জানি, ওর জন্য আসছি। ঠিক তখনই রাফি অফিস থেকে ফিরল। আবিরকে দেখে থমকে গেল। তুই? আবির হাসল। কেমন আছিস দোস্ত? 3 বছর পর দেখা। বাড়িতে আমরা 3জন, আমি, রাফি, আবির। তুষার ভার্সিটি থেকে আসেনি এখনও। আবির সোজা বলল, রাফি, তোর মনে আছে 3 বছর আগে কি হয়েছিল? রাফির মুখ শক্ত। বাদ দে। না, বাদ দিব না। তুষার আমার গার্লফ্রেন্ড কেড়ে নিয়েছিলি। বলেছিলি তুই ওকে বিয়ে করবি। তারপর নিজে বিয়ে করলি অন্য মেয়েকে। আমি চমকে রাফির দিকে তাকালাম। রাফি বলল, ও তোকে ঠকাচ্ছিল আবির। আমি শুধু চুপ। আবির বোতল টেবিলে রাখলো। আর আজকে শুনলাম তোর ভাই তোর বউকে পছন্দ করে। বাহ, ফ্যামিলি ট্র্যাডিশন তো ভালোই। আমার গায়ে আগুন লেগে গেল। মুখ সামলে কথা বল। আবির আমার দিকে তাকালো। ভাবি, আপনিও জানেন তাই না? আপনার দেবর আপনাকে চায়। ঠিক তখন তুষার ঢুকলো। সিচুয়েশন দেখে বুঝে গেল আবির ভাই বের হন। ওহ লেখক সাহেব, নিজের গল্পে নিজেই ভিলেন হয়ে গেছো। তুষার এগিয়ে গিয়ে আবিরের কলার ধরল। আর একটা বাজে কথা বললে। রাফি মাঝখানে ঢুকলো। স্যার ওকে তুষার। রাফি আবিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ভুল করেছিলাম। তোর গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বিয়ে করিনি, কারণ ও তোকে ভালোবাসতো। আর হ্যাঁ, আমার ভাই ভুল করেছিল, কিন্তু ও সরে গেছে। আমরা 3জন এখন ফ্যামিলি। তোর মতো এসে ঘা খোসায়নি। আবির 10 সেকেন্ড চুপ থেকে আবার হাসলো। ভালো, খুব ভালো। তাহলে আমি আসি। আমেরিকা ফিরে যাই। শুধু একটা কথা বলে যাই রাফি, তুই সব সময় আমার থেকে সব কেড়ে নিস। বলেই বের হয়ে গেল। ঘর কেমন যেন নীরবতা। রাফি সোফায় বসে পড়ল, মাথায় হাত। তুষার ওর পাশে বসলো। ভাইয়া, আমি খারাপ রে তুষার। আমি সবার লাইফ নষ্ট করি। না ভাইয়া, আপনি সবাইকে বাঁচান। আমাকে বাঁচিয়েছেন। আমি রাফির পাশে বসলাম। ওর হাত ধরলাম। আপনি খারাপ না, আপনি মানুষ। সেই রাতে 3জন অনেকক্ষণ কথা বললাম। পুরনো ভুল, পুরনো কষ্ট ভুলে গেলাম সবাই। তুষার রাতে ডায়েরিতে লিখল, আজ বুঝলাম ভিলেনও মানুষ, আর হিরোও ভুল করে। গল্পে শুধু ক্ষমাটাই আসল। 3জন ছাদে বসে আছি। রাফি হঠাৎ বলল, তুষার, তোর বিয়ের কথা কখনো ভেবেছিস? তুষার হাসলো, কষ্টের হাসি। ভেবেছি ভাইয়া, অনেকবার। 1 বছর আগের কাহিনী। তুষার তখন ফার্স্ট ইয়ার। ভার্সিটিতে একটা মেয়ে ছিল।
নাম রিমি, চশমা পরা, চুপচাপ, লাইব্রেরিতে বই পড়তো। তুষার রোজ ওর পাশের টেবিলে বসতো, কথা বলতো না, শুধু দেখতো। একদিন বৃষ্টিতে রিমির খাতা ভিজে যাচ্ছিল, তুষার নিজের ছাতা দিয়ে দিয়েছিল। সেই থেকে বন্ধুত্ব। 3 মাস পর তুষার প্রপোজ করলো। ছোট চিরকুটে লিখেছিল, তুমি আমার শান্তি। রিমি হ্যাঁ বলেছিল। 2 মাস খুব ভালো কাটলো। ক্যান্টিন, লাইব্রেরি, রিক্সা। তারপর একদিন রিমি বলল, তুষার, আমার বিয়ে ঠিক হয়েছে, ফ্যামিলির পছন্দে। তুষার সেদিন কিছু বলেনি, শুধু বলেছিল, ট্রিট দিবা না? রিমি কেঁদেছিল। সরি। সেদিন রাতেই তুষার প্রথম ডায়েরি লিখেছিল, আমার প্রথম ভালোবাসা বিয়ে করছে অন্য কারো সাথে। আমি কি দোষ করেছি? আমি তো শুধু ভালোবেসেছিলাম। তারপর থেকে তুষার আর কাউকে বিশ্বাস করেনি। তাই নিলয় যখন মিতুর কথা বলেছিল, না করে দিয়েছিল। বর্তমান। তুষার বলল, তাই ভাইয়া, আমি আর বিয়ে করব না। আমার কপালে যেটা আছে সেটা হলো দেওর ট্যাগ। আর এটাই থাক। রাফি ওর মাথায় হাত রাখলো। পাগল। একটা মেয়ে না করার কারণে সারা জীবন একা থাকবি? থাকবো। কারণ আমি জানি, আমি যাকে চাই তাকে পাবো না। আর যাকে পাবো তাকে ঠকাতে পারবো না। আমি বললাম, তুষার, জীবন এভাবে চলে না। তুষার আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমার জীবন এখন গল্প। আর এই গল্পের নায়কের বিয়ে হয় না, নায়ক পাশে থেকে সবাইকে সুখী করে। রাফি দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক আছে, যখন মন চাইবে বলিস, জোর করব না। সেই রাতে তুষার নতুন গল্প লিখল। নাম, যে বিয়েটা হয়নি। কিছু ভালোবাসার বিয়ে হয় না, ওগুলো শুধু স্মৃতি হয়ে বুকের মধ্যে ঘর বাঁধে। 3টা মানুষ। বই বেস্টসেলার হওয়ার 10 দিন পর তুষারের ফোনে দিনে 20টা কল, ইন্টারভিউ, লাইভ। রাফি অফিস থেকে এসে বলে, আমার ভাই সেলিব্রিটি। কিন্তু এই সবের মাঝেও আমার মন খারাপ। আমি আলমারি গোছাচ্ছিলাম, রাফির পুরনো শার্টের পকেটে হাত দিতেই একটা ভাঁজ করা চিঠি, হলুদ হয়ে গেছে। 3 বছর আগের তারিখ। খুলে দেখি, রাফির হাতের লেখা, নীলা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, বিয়েটা শুধু দায়িত্ব। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কষ্ট দেব না। তোমার চোখে একদিন আমার জন্য সম্মান আনবো। ভালোবাসা না আনতে পারি। রাফি। আমার হাত কাঁপলো। এই চিঠি আমি আগে দেখিনি। বিকেলে রাফি বাসায় এলো। এটা কি? চিঠিটা ওর হাতে দিলাম। রাফি পড়ে চুপ করে গেল। তুমি রেখে দিয়েছিলে? হ্যাঁ, বিয়ের 1 সপ্তাহ পরে লিখেছি। আমি লজ্জায় দিতে পারিনি। রাফি দীর্ঘ শ্বাস ফেলল। তুমি তখন কাঁদতে কাঁদতে ঘুমাতে, আমি টের পেতাম। আমি বলতাম, আপনি কথা রেখেছেন, আমাকে কষ্ট দেননি। আর তুমিও আমাকে আগলে রেখেছ, তুষারের ব্যাপারেও, আমার মায়ের ব্যাপারেও। সন্ধ্যায় তুষার আসলো, ওর হাতে 3 কাপ চা। কি হয়েছে? দুজন এত সিরিয়াস? আমি চিঠির কথা বললাম। তুষার চিঠিটা পড়ে বলল, ভাইয়া, আপনি আসলেই কথা রেখেছেন। আর ভাবি, আপনিও। আপনি যদি সেদিন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেন। রাফি বলল, আমরা 3জনই 3জনকে বাঁচিয়েছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, নীলা, সরি। 3 বছরে একবারও বলিনি থ্যাংক ইউ আমার বউ হওয়ার জন্য। আমার চোখে পানি। 3 বছরে জমানো কষ্ট একেবারে ধুয়ে গেল। রাতে তুষার নতুন গল্প লিখল, নাম ভাবির চিঠি। সে একটা চিঠি পেল 3 বছর পর, যেখানে লেখা ছিল, আমি তোমাকে কষ্ট দেব না। আর সে বুঝল, কিছু মানুষ কথা দিয়ে কথা রাখে, আর কিছু মানুষ চুপ থেকে ভালোবাসে। গল্প শেষে তুষার বলল, এই গল্পটা আমার পরের বইয়ে যাবে। উৎসর্গ, আমার ভাবিকে নিয়ে, যে নীরবে একটা সংসার আগলে রাখে। 3টা মানুষ। বইটা বের হওয়ার 1 মাস পর কলকাতার একটা প্রকাশনী থেকে মেল আসলো, আমরা বইটা বাংলার বাইরে ছাড়তে চাই, রয়্যালিটি সহ। তুষার খুশিতে পাগল। রাফি ওর পিঠে চাপড়ে বলল, আমার ভাই ইন্টারন্যাশনাল লেখক। কিন্তু এই কয়দিনে আমি একটু অন্যরকম। চুপচাপ, সংসার, রান্না, শাশুড়ির ঔষধ সব করছি, কিন্তু হাসি নাই। আজ রবিবার, রাত 8টা। রাফি বলল, রেডি হও, বাইরে যাব। কোথায়? সারপ্রাইজ। তুষারও যাবে। তুষার হাসছে।
ভাবি, আজকে আপনার দিন। গাড়ি থামলো রাজশাহীর সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টে। পদ্মা ভিউতে, ছাদের ওপর পদ্মা পার, লাইটিং, টেবিলে 3টা চেয়ার আর মাঝখানে একটা কেক। উপরে লেখা, আমার নীলা, 3 বছরের সংসারের জন্য ধন্যবাদ। আমি অবাক। এটা? রাফি আমার হাত ধরলো। 3 বছর আগে এই দিনে আমরা বিয়ে করেছিলাম। তুমি মনে রাখোনি? আমি রেখেছি। এই 3 বছরে তুমি একটা ভাঙা বাড়িতে সংসার বানিয়েছো, আমাকে মানুষ বানিয়েছো, তুষারকে বাঁচিয়েছো। তুষার বলল, ভাবি কেক কাটেন। আমি কাঁদতে কাঁদতে কেক কাটলাম। খাওয়ার পর রাফি একটা ছোট্ট বাক্স বের করলো। নীল পাথরের একটা আংটি। এটা তোমার জন্য। বিয়ের সময় দিতে পারিনি, এখন দিলাম। কারণ তুমি ডিজার্ভ করো। আমি আংটি পরলাম, হাত কাঁপছে। আপনি আপনি আমাকে মনে রাখলেন। তোমাকে ভুললে আমি নিজেকেই ভুলে যাব। তুষার ফোনে ছবি তুলল। তারপর বলল, এই ছবিটা আমার পরের বইয়ের কভারে দেব। নাম দেব সারপ্রাইজ। রাত 11টায় বাসায় ফিরলাম। শাশুড়ি বললেন, কি ব্যাপার, এত হাসি? আমি শুধু আংটিটা দেখালাম। রাতে তুষার লিখল, নাম, ভাবির আংটি। সে 3 বছর পর একটা আংটি পেল। দামি না, কিন্তু ওই আংটির মধ্যে একটা সংসারের 1095 দিনের কষ্ট আর ভালোবাসা ছিল। আর যে দিল সে বুঝিয়ে দিল, দেরি হলেও সম্মান আসে। সেদিন সারপ্রাইজের পর 6 মাস কেটে গেছে। তুষারের বই 3টা মানুষ। এখন কলকাতা, ঢাকা, 2 জায়গায় বেস্ট সেলার। ও এখন লেখক, প্রতি মাসে নতুন গল্প লেখে। কিন্তু রাতে খাওয়ার পর এখনও আমাদের 3জনকে গল্প শোনায়। রাফি আগের মতোই অফিস করে, শুধু পার্থক্য এখন ও প্রতি শুক্রবার আমাকে নিয়ে বাইরে যায়। আর তুষারের খেয়াল রাখে আগের চেয়ে 10 গুণ বেশি। আমি আমি এখনও রান্না করি, শাশুড়ির ঔষধ দেই, হাতে ওই নীল আংটিটা। আর মাঝে মাঝে আলমারি খুলে 3 বছরের আগের চিঠিটা পড়ি। আজ পহেলা বৈশাখ। বাড়িতে ছোট করে আয়োজন। তুষার নতুন পাঞ্জাবি, রাফি নতুন শার্ট, আমি নীল শাড়ি। খাওয়ার পর ছাদে 3জন। তুষার ওই নতুন খাতায় লিখল, শেষ গল্প। একটা বাড়িতে 3টা মানুষ থাকে, একজন বিশ্বাস, আরেকজন অভিমান, আরেকজন ভালোবাসা। এরা ঝগড়া করেছে, কেঁদেছে, ভেঙেছে, আবার জোড়া লেগেছে। একদিন ওরা বুঝল রক্তের সম্পর্কর চেয়েও বড় হলো পাশে থাকা। তাই ওরা ঠিক করলো আর কেউ কাউকে ছেড়ে যাবে না। গল্পের নাম 3টা মানুষ। সমাপ্ত। পড়া শেষে 3জন অনেকক্ষণ চুপ। রাফি বলল, ভালো হয়েছে। তুষার বলল, এটাই আমার শেষ গল্প ভাইয়া, আর লিখব না। কেন? কারণ গল্প বাস্তবে পরিণত হলে আর লেখা লাগে না, শুধু বাঁচা লাগে। আমরা 3জন পাশাপাশি বসে আছি, না কোনো দেয়াল, না কোনো লুকোচুরি, শুধু একটা সংসার যেটা ভাঙতে ভাঙতে টিকে গেছে। শেষ কথা, ভালোবাসা সবসময় পাওয়ার নাম না। কিছু ভালোবাসা ছেড়ে দেওয়ার নাম, কিছু ভালোবাসা আগলে রাখার নাম, আর কিছু ভালোবাসা 3টা মানুষ একসাথে থাকার নাম। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।